আসসালামু আলাইকুম। হায়দার টক শো এর আজকের অষ্টম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। মাঝখানে আমাদের একটি বিরতি ছিল। একটি বিরতি নিয়ে আমরা কিছুদিন নিজেদেরকে গুছিয়ে নিয়েছি করোনাকালীন সময়ে। তো আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টপিক নিয়ে। আশা করছি আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। তো আজকে যে টপিকটি আমরা সাজিয়েছি দ্য হায়দার টক শোতে অষ্টম এপিসোডে, টপিকটি হচ্ছে, আপনারা স্ক্রলে দেখতে পাচ্ছেন, মিডিয়া ইমিউনিটি অ্যান্ড ডিফামেশন স্যুট, এ রিসেন্ট কেস অফ অ্যাক্টর মোশাররফ করিম। আমরা জানি কিছুদিন আগে অভিনেতা মোশাররফ করিম এবং একটি নাটকের যারা জড়িত ছিল, কলাকৌশলী, ডিরেক্টর বা টেলিভিশন চ্যানেল যারা ছিল, তাদের বিরুদ্ধে একটি মানহানির মামলা হয়েছে। মূলত ওই মানহানির মামলার বিষয়টি নিয়েই কিন্তু আজকে আমরা এই টক শোটি সাজিয়েছি এবং আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের এই আমার এই টক শোতে আমরা অতিথি হিসাবে আমরা পেয়েছি এই মামলায় যে অভিনেতা মোশাররফ করিম এবং অন্যান্যদের বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল, সেই মামলার যিনি বাদী হয়ে যিনি এই মামলাটি আদালতের নজরে নিয়ে এসেছিলেন, মামলাটি করেছিলেন, সেই অ্যাডভোকেট জনাব রফিকুল ইসলাম হুসাইনি হচ্ছেন আমাদের আজকের অতিথি। জনাব রফিকুল ইসলাম হুসাইনি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টক শোতে। আপনি আশা করি ভালো আছেন, আশা করি ভালো আছেন। তো অনেকেরই 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 অনেক ধরনের জিজ্ঞাসা থাকে, অনেকেরই অনেক ধরনের জিজ্ঞাসা আছে আজকের এই টপিকটি নিয়ে, যে আসলে এই যে মামলাটি হলো, মানহানির মামলাটি হলো, হ্যাঁ, মানহানির মামলাটি হলো এবং এটা নিয়ে অনেক মিডিয়া কাভারেজ হয়েছে, আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে চারিদিকে। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা সরাসরি আপনার কাছ থেকে আজকে জানতে চাবো। তো অনুষ্ঠানের শুরুতেই আমি প্রথমে আপনাকে অনুরোধ করছি আমাদের শ্রোতাদের সামনে আপনার পরিচয়টি যদি তুলে ধরেন, তাহলে এটি একটি একটি আনুষ্ঠানিকতা হবে। তো আমার মনে হয় আপনি যদি একটু আপনার পরিচয়টি তুলে ধরেন। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি জি জি, শুনতে পাচ্ছি। জি, আমি রফিকুল ইসলাম হুসাইনি। আমি কুমিল্লা ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের একজন মেম্বার, একজন লয়ার। আর একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলি তাহলে হচ্ছে আমি জি, আপনি আপনার, জি 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 জি, আপনার পরিচয়টি তুলে ধরুন, আপনার পরিচয়টি তুলে ধরুন। আমি একজন রফিকুল ইসলাম হুসাইনি। কিছু কমেন্ট আসতেছে, কিছু শোনা যাচ্ছে না। আমি একজন অ্যাডভোকেট, আমি কুমিল্লা ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের একজন মেম্বার। আমি অ্যাডভোকেট হিসেবে কুমিল্লা ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন জয়েন করি।
নাইমকে আপনি শুনতে পাচ্ছেন? আহ, যান্ত্রিক ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। মূলত যিনি অতিথি হিসাবে আছেন ওখান থেকে ও প্রান্ত থেকে আমরা কিছু কারিগরি ত্রুটির জন্য আমরা আপনার আওয়াজ ভয়েস আমরা এই মুহূর্তে পাচ্ছি না। আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমরা এই আলোচনা আমরা শুরু করতে পারবো। তো এক্ষেত্রে আমরা আবার চলে যাচ্ছি আমাদের অতিথির সাথে সামনে। জনাব হোসেনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা যদি আজকের আলোচনার শুরুর দিকে যেতে চাই, যেহেতু আজকের টপিকটি আমরা সাজিয়েছি মানহানি সংক্রান্ত আইন নিয়ে, মানহানির যে বিষয় এবং পাশাপাশি যে মামলাটি করা হয়েছিল, যে মামলাটি আপনি আদালতে করেছেন, এই সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব এবং অনেক অডিয়েন্সের বা আমার নিজেরও অনেক কিছু জানার বা বোঝার ইচ্ছে আছে। তো আমরা চেষ্টা করব এই বিষয়গুলো আপনার কাছ থেকে জানতে বা বুঝতে। এই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি কিসের উপর ভিত্তি করে এই মামলাটি করলেন। তার আগে যদি আপনি বলেন যে মানহানি বলতে আমরা আসলে কি বুঝি, মানহানি বলতে আমরা আসলে কি বুঝি এবং মানহানি সংক্রান্ত কি আইন আছে এবং কিসের উপর ভিত্তি করে আপনি এই মামলাটি করেছেন। জনাব হুসেইনি, আপনি একটু বলুন। জি, আমাকে ক্লিয়ারলি শোনা গেলে আমি একটু বলতেছি। জি 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 বলুন। এখানে মানহানির যে মামলাটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের দণ্ডবিধি যে আইনটা আছে সেই দণ্ডবিধির 899 ধারা মানহানির একটা ডেফিনিশন দেওয়া আছে। আপনি শুনতে পাচ্ছেন না আমাকে? কারিগরি ত্রুটির জন্য আবারও আমরা এই আলোচনার একটু ব্যাঘাত ঘটলো। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই পরিস্থিতির কিছুটা উন্নয়ন হবে, উন্নতি হবে এবং আমরা আবারও আলোচনায় ফিরে যাব। এবং আমরা আসলে যে আজকের আলোচনায় ছিলাম, আপনারা জানেন যে এই মাসের 18 তারিখ রোববার জুলাই অভিনেতা মোশাররফ করিম, তারপর
বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ সহ, হ্যাঁ, এবং অন্যান্য আরো 3 জনের বিরুদ্ধে কুমিল্লার এক আদালতে 50 কোটি টাকার মানহানি মামলা হয়েছিল এবং মামলাটি করেছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম হোসাইনি। এবং এই মামলাটির করার পর বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলি বা আমাদের যে সাধারণ যে মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসছেন আর সমাজে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা হচ্ছে। তো মূলত ওই বিষয়গুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমরা আজকের আমরা এই টকশোটির বিশেষ টকশোটি আমরা আয়োজন করেছি। এবং যিনি মামলাটি করেছিলেন জনাব রফিকুল ইসলাম হোসাইনি, উনি আমাদের সাথে আজকে যুক্ত আছেন এবং ওনার কাছ থেকে আমরা কিন্তু মূলত জানার চেষ্টা করব এই মামলার প্রেক্ষাপট বা মানহানি সংক্রান্ত যে বাংলাদেশে আইন আছে এবং এই সংক্রান্ত বিষয়গুলো ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে জনাব হোসাইনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। জি এখন জি জি এখন আপনাকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এখন আপনাকে দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছে। জি, আপনাকে যে প্রশ্নটি করেছিলাম ওখান থেকে আপনি যদি আবার শুরু করেন যে মানহানি বলতে আমরা কি বুঝি এবং মানহানি সংক্রান্ত যে আইনগুলো আছে তা কি আছে বাংলাদেশে এবং আপনি কিসের উপর ভিত্তি করে মামলাটি করেছেন। হ্যাঁ প্লিজ আপনি যদি শুরু করেন। এখানে প্রশ্ন, আমি আপনার প্রশ্নটা ধরে বলি যে ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন হচ্ছে যে এখানে অ্যাক্টরদেরকে কেন লাইন করা হইলো, ডিরেক্টর এবং রাইটার কেন করা হয়েছে, পাবলিশার কেন করা হয়েছে, দ্যাটস ফাইন, ডিরেক্টরদের কেন লাইন করা হলো। এই ক্ষেত্রে আমাদের যে প্যানেল কোডের 499 সেকশনটা, সেখানে মানহানি বা ডিফামেশনের একটা ডেফিনিশন দেওয়া আছে। সেখানে বলা আছে whoever যে কেউ by words either spoken or intended to read or by sign or by visible representation makes or publish any publication concerning any person intending to harming or having reason to believe that such imputation will harm the reputation of such person is said to defame that person. এখানে যেটা বলছে যে ভিজিবল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যদি কেউ কোনো ডিফরমেশন করে থাকে, ডিফরমেটরি অ্যাক্ট করে থাকে, তখন সে লাইভ হবে। আপনি কি শুনতে পাচ্ছেন? যান্ত্রিক ত্রুটির জন্য বারবার আমাদের সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে এবং আমরা কিন্তু আসলে বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু উনি হয়তো প্রান্ত থেকে বলার চেষ্টা করছিলেন। যতটুকু আমি শুনতে পেরেছি যে বাংলাদেশের যে দণ্ডবিধি আছে সেই দণ্ডবিধির উপর ভিত্তি করে উনি মামলাটি করেছেন। এই মামলাটি উনি করেছেন। হ্যাঁ, তো আসলে এই বিষয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। যেমন এখান থেকে একজন আমি দেখতে পাচ্ছি, মোহাম্মদ এমদাদ খান জানতে চেয়েছেন মামলাটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট না করে কেন দণ্ডবিধিতে করা হয়েছে। আশা করি এই বিষয়ে নিয়ে আলোচনা করবেন। আচ্ছা, অবশ্যই অবশ্যই আমরা প্রশ্নটি অবশ্যই উত্থাপন করব এবং আমরা জানার চেষ্টা করব যে আসলে কেন উনি দণ্ডবিধির উপর ভিত্তি করে মামলাটি করেছেন, কেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে করা হয়নি। আশা করি উনি আমাদের সাথে যুক্ত হবেন এবং
উনি এই বিষয়গুলো নিয়ে বলবেন। যদি আমরা আইনের যারা ছাত্রছাত্রী আছি তারা আমরা কিন্তু অনেকেই জানি যে আসলে মানহানির যে বিষয়টি এটা কিন্তু আসলে আমাদের বিভিন্ন আইনে, দেওয়ানি, ফৌজদারি, বিভিন্ন জায়গায় বিভিন্ন আইনে কিন্তু আছে। বিভিন্ন জায়গায় আছে। এই ক্ষেত্রে আমাদের এই মামলাটি যেটা হয়েছে, যেটা আমরা জানতে পেরেছি, যেমন হ্যাঁ, এখানে আবার 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 মোহাম্মদ এমদাদ খান উনি তুলে ধরেছেন যে নাটকটির শুরুতেই বলা হয়েছে এই নাটক সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে আর কোনো মিল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। তারপরও কি এই বিষয়ে মামলা করা যায় কিনা? হ্যাঁ, ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। অবশ্যই আমরা এই প্রশ্নগুলো করার চেষ্টা করব এবং উত্তর খোঁজার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা আগেই বলছি যে মামলাটি হয়েছে দণ্ডবিধির উপর ভিত্তি করে। হ্যাঁ, দণ্ডবিধির উপর ভিত্তি করে। তো আমরা ওনাকে পেলে, সংযোগে যদি পাই, তখন হয়তো বিষয়গুলো আমি আরো পরিষ্কার ভাবে আমরা জানতে পারবো। আপনারা যারা শ্রোতা আছেন তারা আপনারা আপনাদের মতামত দিতে থাকুন এবং আমরা অবশ্যই ওই বিষয়গুলো এই আলোচনায় তুলে ধরার চেষ্টা করব। তো মানহানির বিষয়ে যেহেতু বলা হচ্ছে, যেমন মানহানির যে ইংরেজি শব্দ তাকে আমরা জানি যে ডিফামেশন বলা হয়, বাংলায় যার অর্থ অবমাননা বা মর্যাদা হানি, কলঙ্ক দেওয়া, কুৎসা রটানো, লজ্জাকর অনুভূতি, মর্মপীড়াদায়ক অনুভূতি, মিথ্যা অপবাদ দেওয়াকে মানহানি বলে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো কতটুকু এখানে জড়িত আছে, এই বিষয়গুলো অবশ্যই আমরা দেখার চেষ্টা করব। আমরা মানহানির ইংরেজি শব্দ হচ্ছে ডিফামেশন। যারা আইনের ছাত্র বা ছাত্রী আছেন তারা হয়তো যদি অনুষ্ঠানটি দেখে থাকেন তাহলে হয়তো বা বিষয়টি আপনাদের জন্য আরো পরিষ্কার হবে। এখানে বলা হচ্ছে যে একজন ব্যক্তির সম্মানের প্রতি অসম্মান করা হলে বা সম্মান বিষয়ে হানিকর কিছু বলা হলে সেটিকে সাধারণ অর্থে মানহানি বলা হয়। অর্থাৎ তবে আইনের ভাষায় মানহানির সংজ্ঞা ভিন্ন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার মনে হয় আমরা আইনের ভাষা জানার চেষ্টা করব, যে মামলা আসলে কোন বিষয়ের উপর ভিত্তি করে করা হয়েছিল ওটা আমরা জানার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমরা অপেক্ষা করছি অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। কোনো প্রশ্ন আছে কিনা? জনাব হুসাইনি, শুনতে পাচ্ছেন? আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে। হুসাইনি সাহেব, অনেক প্রশ্ন আছে। আপনি কিন্তু একটু আগে বলেছেন যে আপনি দণ্ডবিধি 1860 ওটার উপর ভিত্তি করে মামলাটি করেছেন। হ্যাঁ, এবং আপনি কিন্তু আইনের কত ধারা, একটি ধারা আপনি পড়ে শুনিয়েছিলেন। সেকশনটিকে আপনি আবার বলবেন যারা আইনের ছাত্রছাত্রী আছে তাদের? হ্যাঁ, জি জি বলুন। দণ্ডবিধি সেকশন 489 যেখানে ডিফামেশনের আসলে এটা দেওয়া আছে, ডিফিনিশনটা দেওয়া আছে, সেখানে বলা হচ্ছে যে যদি কোনো ধরনের স্পোকেন ওয়ার্ডস মুখে দিয়ে অথবা সাইন দিয়ে অথবা ভিজিবল রিপ্রেজেন্টেশন দিয়ে কোন ধরনের ডিফামেটরি করে, আচ্ছা, অথবা ডিফামেটরি পাবলিশ করে, তাহলে সবাই এই ডিফামেশনের সেকশনের আওতায় আসবে। তাদের পানিশমেন্ট আপ টু 2 years imprisonment or fine or both সব হতে পারে। আচ্ছা, এই হচ্ছে আইন। এই জন্যই আসলে অ্যাক্টররা এই আইনের আওতায় এসেছে, তারা ভিজিবল রিপ্রেজেন্টেশন করেছে।
তো আপনি একটু কাইন্ডলি যদি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, আপনি আপনি যে এই মামলাটি করেছেন মূলত কখন কিভাবে হলো, একটু যদি সংক্ষেপে আমাদের সামনে তুলে ধরেন যে আপনি যে আইনের আশ্রয় নিয়ে মামলাটি করেছেন এই বিষয়ে যদি সংক্ষিপ্তভাবে এটার প্রেক্ষাপটটা তুলে ধরেন। প্রথমেই যেটা হচ্ছে যে মামলা করার সময় শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করুন, রফিকুল ইসলাম হোসেন, আপনি আনমিউট করুন। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, আপনি বলুন, যেখান থেকে যে প্রশ্নটি ছিল আপনি বলুন কিভাবে মামলাটি হলো। আমরা প্রথমে আদালতকে বিষয়টা জানিয়েছি যে এটা 26 জুন 2018 সালে নাটকটা পাবলিশ হয়েছে ইউটিউবে, জি জি জি। বৈশাখী টিভির ইউটিউব চ্যানেলে। হুম হুম। আমরা আদালতকে জানিয়েছি। প্রশ্ন হচ্ছে যে এতদিন পরে মামলা কেন, এতদিন পরে মামলা কেন, সেটা অ্যান্সার দিয়েছি। সেটা হচ্ছে যে আর এই মামলাটা আমার নজরে এসেছে 9 জুলাই 2021, তার আগে মামলাটা আমার নজরে আসেনি। তো আমার গ্রিভেন্স আসলে সৃষ্টি 9 জুলাই 2021, যখন আমি মামলাটা মানে উপস্থিত নেই, যেটা দেখে আমি এগ্রিড হয়েছি, তখন আমার গ্রিভেন্সটা সৃষ্টি হয়। তো এই ক্ষেত্রে মানহানি ডেফিনেশনে যাকে যাকে মানে ল যাদেরকে যাদেরকে ইনক্লুড করে তাদের বিরুদ্ধে আমি আসলে মামলাটা ফাইল করেছি। এখানে 3জন অ্যাক্টর এসেছে, তারপর রাইটার এন্ড ডিরেক্টর এসেছে, আর হচ্ছে বৈশাখী টিভি রিপ্রেজেন্টেটিভ এসেছে মামলার বিবাদী হিসাবে। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যারা অভিনয় করেছেন তাদের বিরুদ্ধে মামলাটি দেওয়া কতটা যৌক্তিক? আমি যদি বলি যে তারা তো আসলে অভিনয় করছেন ডিরেক্টরের নির্দেশনা অনুযায়ী, এই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে মামলা দেওয়াটা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? এই ক্ষেত্রে আপনি যদি কিছু বলেন। এই ক্ষেত্রে লটা ইজ মানে ক্রিস্টাল ক্লিয়ার, বলতে যে যদি কোনো সাইন অথবা ভিজিবল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কোনো ইমপ্লিটেশন করা হয়, তো এখানে তারা যেটা করেছে, আপনি যদি নাটকটা দেখেন যে গাউনের একটা মানে ভয়াবহ মিসইউজ যেটা করা হয়েছে এই নাটকটাতে। গাউনটা কিন্তু আসলে একটা প্রেস্টিজিয়াস ক্লথ। আমাদের যারা রঙের আছে যারা, এই গাউনটা কিন্তু সবাই পড়তে পারে না, জি সবাই পড়ার কোনো রাইট থাকে না। বিভিন্ন আইনের আলোকে কিন্তু এই গাউন পরার বিধি আছে। জি যেমন আপনি যদি বলেন যে কখন কখন গাউন পড়তে পারবে, সেটা হচ্ছে আপনার সিআরআর তে আছে, ক্রিমিনাল যেটা রুলস, সেটা 488 এ বলা আছে। আপনি শুধুমাত্র যখন all male advocate appearing before the subordinate court,
যখন জি আপনি কোর্টের সামনে অ্যাপিয়ার করবেন তখন শুধুমাত্র গাউনটা করবেন, এবং জজ সাহেবও সেম গাউনটা করেন। উনি যখন কোর্টে যখন প্রিজাইডিং অফিসার হিসেবে রিপ্রেজেন্ট করেন তখন উনি শুধু গাউনটা করেন। গাউনটা কিন্তু কোর্টের বাইরে পরার কোনো বিধান নাই। এই নাটকটাতে দেখা গেছে যে এই গাউনটা পরে হাটে মাঠে ঘুরে বেড়াতে দেখা গেছে, এই গাউনটা পরে দৌড়ে চোর ধরতে দেখা গেছে, এই গাউনটা দিয়ে চেয়ারম্যানকে মারতে দেখা গেছে। এটা দিস ইজ ভেরি মাচ ডিফামেটরি, এটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন যেটা তাহলে অ্যাক্টররা তাহলে করেছেন। তাহলে কি আপনি হোসেনি সাহেব বলতে যাচ্ছেন যে এই যে গাউনটির যে চিত্রায়ন করা হয়েছে, চিত্রায়ন বা প্রকাশনা করা হয়েছে, এটা অসম্মানজনক জি, বা অবমাননাকর, যেহেতু গাউনটি আইনজীবী। খুবই অবান্তর, জি। খুবই অবান্তর। হুম। আর বিষয় হচ্ছে যে মিডিয়া ইমিউনিটি, মিডিয়া কতটুকু ইমিউন, কতটুকু পর্যন্ত লিমিট ক্রস করতে পারে, আসলে কতটুকু করতে পারে তারা, কতটুকু তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, ঠিক আছে? এই জি বিষয়টা একটু যদি বলি, মিডিয়ার যে জি কনস্টিটিউশন, মিডিয়া। মিডিয়া যে আইনে চলে সেটা হচ্ছে ব্রডকাস্টিং পলিসি 2014, এটা বাংলাদেশের একটা আইন, ব্রডকাস্টিং পলিসি 2014। জি এই আইনটাতে বলা আছে তারা সংবিধানের 39 অনুচ্ছেদ অনুযায়ী তারা এই ইউনিট ভোগ করে, যেখানে বলা আছে সকল নাগরিকের চিন্তা, উদ্বেগ, বাক এবং সংবাদপত্র স্বাধীনতার বিষয়তা প্রদান করা হয়েছে, জি আর্টিকেল 39। জি এইটার আন্ডারে তারা কিন্তু আসলে ইমিউনিটি ভোগ করে। এবং বিষয় হচ্ছে আর্টিকেল 39 কতটুকু ইমিউনিটি দিবে, আপনি কতটুকু সেটা নিতে পারবেন। আর্টিকেল 39 কিন্তু বলা আছে, একটা মজার জিনিস সেটা হচ্ছে যে জি আর্টিকেল 39 বলা আছে আপনি ডিফামেটরি কিছু করতে পারবেন না, ডিফামেটরি কিছু করতে পারবেন না। আমি আর্টিকেল 39 আপনি যদি বলেন তাহলে আমি রিড আউট করি। জি 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 নিশ্চয়ই নিশ্চয়ই, প্লিজ করুন। সেটা হচ্ছে ফ্রিডম অফ থট এন্ড কনসার্ন ইজ গ্যারান্টিড but subject to any reasonable restriction imposed by law in the interest of the security of the state, familiarization with the foreign state, public order, decency, or morality, or in relation to contempt of court, defamation, or incitement to an offense, the right of every citizen to freedom of speech and expression and freedom of the press are guaranteed. Friends, আপনি ডিফরমেশন করতে পারবেন না, আর্টিকেল 39 কিন্তু বলা আছে। জি 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 আপনি ইনডিসেন্ট, ইমোরাল কোন কাজ আপনি করতে পারবেন না, আর্টিকেল 39 আপনাকে সেই ফ্রিডম দেয় না। তাহলে কি আপনি আপনি কি বলতে যাচ্ছেন আহ, যে এই ক্ষেত্রে মিডিয়া, আমাদের যে মিডিয়া গুলো আছে যে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম ব্রডকাস্টিং করে থাকে, তাদেরও বিভিন্ন জি, ধরনের ক্ষেত্রে আইন অনুসরণ করা বা মানার একটি বিষয় আছে, আপনার কথা যদি আমরা ধরে নেই। ডেফিনেটলি আছে। জি কারণ আপনি তো জানেন যে 27, আর্টিকেল 27 হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, এভরিওয়ান ইজ ইকুয়াল টু ল। জি তো আইন জি সবাই মানবে, তারা মানবে না, বিষয়টা এমন না। এটা সবাই মানতে হবে। জি। কিন্তু এই ক্ষেত্রে একটি প্রশ্ন এসেছে, আপনাকে যদি আমি প্রশ্নটি দেই, একজন অডিয়েন্স প্রশ্ন করেছেন, আহ, প্রশ্নটি তুলে ধরছি। মোহাম্মদ আমদাদ খান অনেকে জানতে চেয়েছেন মামলাটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে না করে কেন দণ্ডবিধিতে করা হয়েছে। আশা করি বিষয়টি আলোচনা করবেন। কেন এটা আসলে উনি আসলে জানতে চেয়েছেন কেন আমরা দণ্ডবিধিতে গেলাম, কেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গেলাম না, এই বিষয়ে কি যদি আপনি কিছু তুলে ধরেন। সেম প্রোটেকশন যদি আপনাকে কয়েকটা আইন দিয়ে বা কয়েকটা আইনের রেমেডি আছে, জি তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী কোর্টে যাবেন। এখানে আপনি জি কোনটাতে যাবেন ওইটা জি ওই আপনার নিজের কনসার্নের উপর ডিপেন্ড করবে। আচ্ছা। তো কিন্তু বিষয় হচ্ছে যে আমি জি 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 আমি সেকশন 490 রেমেডি দিয়েছি, সেটা আমি কুমিল্লা থেকে মামলাটা ফাইল করতে পেরেছি। আমি যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যাইতাম হইতো তাহলে আমাকে ইটনগি মামলা ফাইল করা লাগতো। আমরা 10 জন ফ্রেন্ড মিলে মামলা ফাইল করছি, আমাদের 10 জন চিটং গিয়ে এই কোভিড সিচুয়েশন, লকডাউন সিচুয়েশন আমার পক্ষে পসিবল ছিল না। জি 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 আমরা সেকশন 490 এর আন্ডারে গিয়েছি, আমরা একটা জেনারেল প্রসিজারের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে একই বিভিন্ন যে আপনাকে রেমেডি আপনি যে কোনটা চুজ করতে পারেন, দ্যাট ইজ আপ টু ইউ চয়েস। জি। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আপনি এটা আপনার নিজের বিবেক বা আপনার আইনের যে ব্যবহার বা আপনার যে অভিজ্ঞতা, সবকিছু মিলিয়ে আপনি মনে করেছেন যে বা পারিপার্শ্বিক অবস্থা, পরিবেশ পরিস্থিতি সবকিছু বিবেচনায় আপনি মনে করেছেন যে দণ্ডবিধির আশ্রয় নিয়েই মামলা করাটা এই সিচুয়েশনে ভালো হয়। এই তো আপনি বলতে যাচ্ছেন, তাই না
সানি হ্যাঁ, সাহেব। সেটাই। আচ্ছা বলতো, আমি একটু তাদের কনস্টিটিউশনটা সম্পর্কে বলি। তারা কি ভাবে কোনো একটা প্রচারণা করবে, জি জি বলুন। জি তাদের যে পলিসি, সেখানে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা, সেটা প্রথমটাই হচ্ছে জনগণের মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতা সমুন্নত রেখে সম্প্রচার মাধ্যম সমূহের স্বাধীনতা দায়বদ্ধতা নিশ্চিত করা। জি জনগণের মৌলিক অধিকার, আমারও কিন্তু ফান্ডামেন্টাল রাইট আছে, সেটা হচ্ছে আপনার রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি। জি আচ্ছা, জি রাইট টু লাইফ এর মধ্যে আমার কিন্তু রাইট টু লাইফ, কিন্তু আমি ইন্ডাস্ট্রি বোর্ডে বেশ একটা জাজমেন্ট আছে, যেখান থেকে বাংলাদেশ এই জাজমেন্ট অ্যাকসেপ্ট করে নিয়ে, রাইট টু লাইফ কিন্তু মানে একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স অফ হিউম্যান বিং না। আপনি রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি ইজ ইউর রাইট টু লাইফ। ওকে। উনি উনি কিন্তু আমার এই রাইট টু লাইফ, আমার ফ্রিডম অফ প্রফেশন এন্ড অকুপেশন, এগুলোতে উনি কিন্তু কোনোভাবে অস্বীকার করতে পারে না। হুম হুম। জি আচ্ছা, এই ক্ষেত্রে আমি আরেকটি আমার আমার ডিগনিটিটা হচ্ছে আমার own, আমার ডিগনিটিটা হচ্ছে আমার প্রফেশন। তাহলে উনি তো আমার ডিগনিটি নিয়ে কোনো ধরনের মানহানি কোনো কিছু করতে পারেন না। আর আচ্ছা তাদের যে ক্লজে আছে সেটা হচ্ছে জি সুস্থ ধারা তৈরি করা। তাদের আচ্ছা। সুস্থ বিনোদনের ধারা তৈরি করতে হবে। তো তো এটাও কি কোনো সুস্থ বিনোদনের ধারা হতে পারে যে আপনি গাউনটা, যে প্রেস্টিজিয়াস গাউন অফ লয়ার এন্ড জাজ, আপনি যদি যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করবেন, এটা তো কোনো সুস্থ বিনোদনের ধারা হতে পারে না। একটা জি বাচ্চা আসতে দিন, আপনাকে কিন্তু নেক্সট জেনারেশনের প্রতি খেয়াল রাখতে হবে। আপনি নিজে থেকে আপনার দায়িত্ব তো আছে। আপনি নেক্সট এক্স্যাক্টলি। জেনারেশন যে আপনি মনে হচ্ছে আমার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে আপনার যদি ডক্টর প্রফেশনে আসতে চায়, আপনি কি মনে হয় যে এই নাটকটা দেখলে তার ভিতরে কি লয়ের সম্পর্কে একটা বিরূপ ধারণা সৃষ্টি হবে না? আপনি কি মোরাল স্ট্যান্ডার্ড কমিয়ে দিলেন না লয়ারদের? এই জি ধরনের একটা অসুস্থ ধারা তৈরি করে। অর্থাৎ হ্যাঁ, বুঝতে পেরেছি যে এরকম ধরনের নাটক, সিনেমা, এরকম ধরনের পাবলিকেশন দিয়ে আসলে যে ধরনের একটা মেসেজ দেওয়া হচ্ছে, আপনি বলতে চাচ্ছেন যে এটা অনেকের কাছে, জনগণের কাছে বা নিউ জেনারেশনের কাছে একটা নেতিবাচক মেসেজ যাবে যে এই লয়ার বা জাজ বা কোর্টের এই বিষয়গুলো নিয়ে, এটা নিয়ে আপনি একটা কনসার্ন ছিলেন, তাই না? জি, এই বিষয়টা নিয়ে কনসার্ন। জি, অবশ্যই। আচ্ছা, তো এই বিষয়টা একজন জানতে চেয়েছে যে ওই একই মোহাম্মদ এমদাদ খান, এই নাটকটির শুরুতেই বলা হয়েছে এই নাটকের সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। তারপরও কি এই বিষয়ে মামলা করা যায়? এই বিষয়ে যদি আপনি একটু বলেন। হ্যাঁ বলেন। এমন খান যে কথা বলেছে, এই কথাটা আসলে নাটকে নাই। কথা অন্যভাবে আছে। আমার আচ্ছা মামলাতেও আমি ক্লজ 5 এ আমি আদালতের সামনে এটা উপস্থাপন করি, মামলা দায়ের করেছি। সেখানে বলা আছে নাটকটির সকল চরিত্র, স্থান, কাল, পরিকল্পনিক। যদি কোনো চরিত্র কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে অনিচ্ছাকৃতভাবে মিলে যায়, তা সম্পূর্ণভাবে কাকতালীয়। তার জন্য কোনোভাবেই কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। একেবারে প্রুভ করা আমার মামলার ভিতরে বলা আছে। তো আচ্ছা এই ইমিউনিটি ক্লজটা আপনাকে কতটুকু ইমিউনিটি দিবে? এই আচ্ছা, ইমিউনিটি ক্লজটা আপনাকে কতটুকু ইমিউনিটি দিবে? আপনি কতটুকু ইমিউনিটি ভোগ করতে পারবেন? এগুলো আমাদের আলোচনার মূল এই থিমটা কিন্তু এটাই, যে মিডিয়া কতটুকু ইমিউনিটি বা এটাই কিন্তু আলোচনার আজকের বিষয়। জি আপনি বলুন বলুন। জি জি আচ্ছা, তাদের যে সম্প্রচার নীতিমালা, এই নীতিমালার 5.1.3 তে বলা আছে কোন ব্যক্তির ব্যক্তিগত বা গোপনীয় বা মর্যাদাহানিকর তথ্য প্রচার করা যাবে না। দ্যাট মিন্স সাবজেক্ট টু ল, আইনের অধীন। 5.1.2 তে বলা আছে অনুষ্ঠান ও বিজ্ঞাপন দেশের আইন, রীতিনীতি, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। দেশের প্রচলিত আইনে বলা আছে যে আপনি যখন প্রফেশনে এরকম তখন দখল করবেন। জি তাহলে আপনার এটা সুস্থ ধারাগুলো নাটক হলো, আপনি এটা কমপ্লাই নাটক। জি জি ওকে। তাহলে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে সবসময় যে নাটক বা সিনেমার শুরুতেই যদি এরকম কথা ডিসক্লেমার দেওয়া থাকে, ডিসক্লেমার, এটা তো আমরা ডিসক্লেমার বলছি তাই না, ডিসক্লেমার যদি দেওয়া থাকে। এই ডিসক্লেমার ক্লজ সম্পর্কে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কেস রেফারেন্স আছে, ইউএস এর কেস রেফারেন্স আছে, ইন্ডিয়ান কেস রেফারেন্স আছে। সেখানে একটু বলি, সেটা হচ্ছে যে ইন এ ফিকশনাল ফিল্ম is আচ্ছা perceived to be too close to an actual event, the disclaimer may be ruled null and void. জি যদি ডিসক্লেমার ক্লজ দিয়ে কোনো আসলেই তোকে ইন্ডিকেট করে কোনো নাটক বা সিনেমা বানানো হয়, তাহলে জি এটা আপনার কাছে নাল এন্ড ভয়েড ডিসক্লেমার ক্লজ। জি জি আর আচ্ছা আরেকটা হচ্ছে যে আপনি চমৎকার একটা মামলা, একটা তাজমহল হোটেল ভার্সেস ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি।
ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে 2019 সালে একটা মজার মামলা, সেটা হচ্ছে যে এই তাজমহল হোটেলের বাইরে একটা ডিসক্লেমার ছিল, পার্ক অ্যাট জি ইউর ওন রিস্ক, আপনি নিজের রিস্কে পার্ক করেন, গাড়ি পার্ক করেন। জি এই ডিসক্লেমার ক্লজ দেওয়ার পরে সেখান থেকে একটা চুরি হয় এবং তাজমহল হোটেলের বিরুদ্ধে মামলা হয়। কোর্ট ডিসাইড করছে এই ডিসক্লেমার ক্লজ দিয়ে আপনার বাঁচার কোনো উপায় নেই, কারণ ডিসক্লেমার ক্লজ দিয়ে আপনার ক্রিমিনাল লায়াবিলিটি এক্সক্লুড করতে পারবেন না, জি ইউ আর সাবজেক্ট টু ল। এক্স্যাক্টলি। মানে ডিসক্লেমার দিয়ে সবসময় যে পার পাওয়া যাবে এরকম বলা যাবে না, যে ডিসক্লেমার দিয়েই দিয়ে ক্লজ দিয়ে যে সব ক্ষেত্রে সবকিছু করা যাবে তা আমরা তাহলে বলতে পারবো। জি আপনি ডিসক্লেমার ক্লজটা একটা ডিফেন্স হিসেবে আপনি ইউজ করতে চাচ্ছেন, কিন্তু বিষয়টা জি হচ্ছে আপনাকে তো আপনার যে কনস্টিটিউশন ব্রডকাস্টিং পলিসি সেটা তো মানতে হবে। সেখানে জি মতো আছে যে আপনি কোনো জনগোষ্ঠী জাতি বা দেশের মর্যাদা বা ইতিহাসের জন্য জি ক্ষতিকর কোনো বিশ্ববিদ্যালয় বা তথ্যের বিক্রি ওটা এমন কিছু প্রচার করা হয় না। আপনারা জি দেশ জি সম্পর্কে কি মেসেজ দিচ্ছেন, জাতির সম্পর্কে কি মেসেজ দিচ্ছেন? জি আপনি দেশের প্রচলিত আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপন এবং নাটক সিনেমা তৈরি করতে হবে। জি আইনকে এটা বলে যে কাউন্টারের বাজারে ঘুরে বেড়ানো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এই বিষয়গুলো আপনি কি আদালতের সামনে কি তুলে ধরেছেন? আদালতের সামনে কি তুলে ধরেছেন বিষয়গুলো? জি, আদালতের সামনে আমরা এটা উপস্থাপন করেছি, আদালত জি বিবেচনা নিয়েছেন, জি আচ্ছা, বিবেচনা নিয়ে নিয়ে কি মামলাটা আসলে গ্রহণ করেছেন। জি। মানে কি সিদ্ধান্ত দিয়েছে আদালত? আসলে কি সিদ্ধান্ত দিয়েছে শুনানির পর? কি বলেছেন আদালতের সিদ্ধান্তটা কি কি আপনি যদি বলেন। আদালত মামলাটা, আপনারা জানেন যে প্রসিডিউরটা হচ্ছে যে বাদীকে ইয়ে করা হয়, বিষয়টা পরীক্ষা করা হয়, পরীক্ষাতে যদি দেখে যে হ্যাঁ মামলাটা অ্যাকসেপ্ট করার মতো, মামলা অ্যাকসেপ্ট করা হয়, তখন কোর্টের কিছু প্রসিডিউর আছে, কোর্ট চাইলে সেটা তদন্ত দিতে পারে, কোর্ট চাইলে সেটা সমন দিতে পারে, আসামি বান দিতে পারে। তো আদালত এই কারণে মনে হচ্ছে যে কিছু পয়েন্টে আরো কিছু আপনার ইনভেস্টিগেশন প্রয়োজন আছে, আদালত ইনভেস্টিগেশন আচ্ছা, এটা এটা পিবিআই কে দেওয়া হয়েছে, পিবিআই কে আদালত পিবিআই কে দিয়েছে এবং এটার সময় দিয়েছে 1 মাসে, তাই না? 1 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলেছে, তাই না? 1 মাসের মধ্যে। আচ্ছা, 18 দিয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে অনেকেই অনেকেই আমরা আগে বলেছি যে এই মামলাটি নিয়ে, যে মামলাটি আপনি করেছেন, এই মামলাটি নিয়ে অনেক জায়গায় আলোচনা সমালোচনা হচ্ছে, ইতিবাচক নেতিবাচক বিভিন্ন কথাবার্তা হচ্ছে। অনেকেই এরকমও বলছেন যে অনেকেই এরকম ধরনের মামলা করে থাকেন লাইমলাইটে আসার জন্য, নিজেকে তুলে ধরার জন্য, হ্যাঁ, শো অফ করার জন্য, বিভিন্ন ধরনের নিজেকে আসলে জাহির করার জন্য অনেকে এই ধরনের মামলা করে থাকে। তো এই ক্ষেত্রে আপনার কি কোনো বক্তব্য আছে কিনা, যারা এই কথাগুলো বলছে যে আসলে এরকম ধরনের মামলা অনেকেই করে থাকে মূলত লাইমলাইটে আসার জন্য? এই বিষয়টা নিয়ে যদি আপনি আপনার বক্তব্যটা পরিষ্কার করেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং কোশ্চেন, অনেকেই এটা করে থাকে। কিন্তু বিষয় হচ্ছে যে আমি ইউজুয়ালি যে জিনিসটা সেটা হচ্ছে আমি একটু মিডিয়া দিয়ে, আমি কখনোই মিডিয়ার সামনে আসতে চাইনি, আমরা করার পর মিডিয়ার সামনে আমি আসতে চাইনি, বরং মিডিয়া আমাকে নক করে মিডিয়ার সামনে নিয়ে এসেছে। আমি বরঞ্চ মামলা ফাইল করে বাসায় গিয়ে শুধু রেস্ট নিচ্ছিলাম, আমি বিকালবেলায় একটু রেস্ট নিই। ওই সময়টা তারা উল্টা মানে আমাকে সেখান থেকে নিয়ে এসে আমার চাকরি দিয়েছে। আমি মিডিয়ার কাছে যাইনি, মিডিয়া আমার কাছে এসেছে। আর মিডিয়াতে আসার মতো আমি সিগনিফিকেন্ট অনেকগুলো কেস করেছি আসলে, কিন্তু আমি চাইলে সেখান থেকে মিডিয়া কভারেজ নিতে পারতাম। যেমন একটা ইম্পর্টেন্ট কেস যেটা আমি করেছিলাম যে বাদী হয়ে, সেটা হচ্ছে নোয়াখালী বেগম বলতে একটা গৃহবধূকে বিভৎস করে নির্যাতন, ভাইরাল, ফেসবুকে ভাইরাল, নিশ্চয়ই আপনি সেটা অবগত আছেন। জি জি, আমি সেই বিষয়টা কিন্তু আমি এই মহিলার পক্ষ থেকে বাদী হয়ে আমি কিন্তু আপনার এই যে রেপ এবং সেক্সুয়াল অ্যাবিউজের ট্রায়াল কেন ক্রিমিনাল ট্রায়াল হবে না সেটা জানতে চেয়ে, এবং এই মহিলাকে কোন মানে সান্ত্বনা ক্ষতিপূরণ প্রদান করার জন্য সেটা জানতে চেয়ে কিন্তু আমি আপনার আইন সচিব এবং স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে মামলা করেছি, পিটিশন দায়ের করেছিলাম। জি জি জি, তো এই জিনিসটা আমি চাইলে তখনই আমি নিজ থেকে মিডিয়াতে জানতে পারতাম। জি, আমার মনে আছে সেটা ভুল আলোচিত ঘটনা ছিল। বিষয়টা আমি কিন্তু মিডিয়ার কনসার্নে কিন্তু দেইনি। বিষয়টা আদালতের বিষয়, আদালতে যাবো, আমি আদালতে যাবো, আমি মিডিয়ার কাছে যাবো না, মিডিয়ার ট্রায়াল পাচ্ছি না। জি, আরো কিছু সিগনিফিকেন্ট কেস আছে যেটা আমি নিজে ইনভলভ ছিলাম সেটাতে, সেটা হচ্ছে আপনার
সিকিউরিটি চেক ব্যাংকে জমা রেখে লোন দেয়, সেটা আপনি definitely জানেন। জি, জি, এই সিকিউরিটি চেক জমা রাখতে পারবে না, সেই চেক ফেরত দিতে হবে, এই ধরনের একটা রিপিটিশন দায়ের করেছি আমার বাবা সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ ন্যাশনাল লয়ার উনি। জি, আমি বাবার সাথে একই চেম্বারে 2013 থেকে কাজ করি, আমার বাবার সাথে আমার গ্রাজুয়েশনের পর থেকে। জি, তো সেখানে এই মামলাতে কিন্তু আমি সিগনিফিকেন্টলি ইনভলভ ছিলাম। আমরা সেটা জি, মিডিয়াতে জানতে পারতাম, আমি বানিয়ে রুলস জি, ফাইলের এগেইনস্টে আমরা রিপিটিশন দায়ের করে সেখান থেকে 5 লাখ টাকা আদায় করেছি। আমরা এই বিষয়টা মিডিয়া নজরে আনতে পারতাম, আমি এই বিষয়টা মিডিয়া নজরে আনি নাই। জি, তারপর আমি আজকে আমি কুমিল্লা কোর্টে আজকে প্রায় 2 বছর মতো আছি। আমি কুমিল্লা কোর্টে কিছু নেগলেক্ট কেস বলি, যেগুলো আমি চাইলেই মিডিয়া নজরে আনতে পারতাম। সেটা হচ্ছে জি, যে কুমিল্লা কোর্টের একেবারে বহুল আলোচিত একটা কেস, সেটা হচ্ছে যে আপনার একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তার ওয়াইফ মামলা করে। সেই কর্মকর্তার বিরুদ্ধে আমি তার ওয়াইফের পক্ষে মামলায় ছিলাম। সেখানে ওয়াইফকে এবং তার ছেলে মেয়েকে 50 লক্ষ টাকা আদায় করে দেওয়া হয়েছিল এই মামলাতে। এবং জি, কোর্ট বলেছিল যে আমার কোর্টের মানে এর চেয়ে এরকম বড় অর্ডার আমি আর আগে পাস করিনি। ওকে, এই জিনিসটা কিন্তু আমি চাইলে কিন্তু তখন আমি মিডিয়া লাইনে আনতে পারতাম, জি, আমি কিন্তু তখন আনি নাই। কুমিল্লা দ্বারা আরেকটা সিগনিফিকেন্ট কেস, খুবই গুরুত্বপূর্ণ একটা মামলা, চাঞ্চল্যকর একটা মামলা, কিরণ মার্ডার কেস। জি, এখানে 24 জন মিলে একজনকে মার্ডার করে, কিন্তু এখানে মার্ডারের ধরনটা ছিল ভিন্ন। সেটা হচ্ছে যে ওকে, আপনার বাসার পাশে এসে তারা ভিতরে হার্ট করে মারা যায়। জি, তো হার্ট অ্যাটাক করে মারা গেলে আপনি এমন একটা রিস্ক নিলেন, মানে যে কারণে একটা লোক মারা যেতে পারে, আপনি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন। তো এই মার্ডারের যে ডিফারেন্ট একটা এই ডেফিনেশনটা কোর্টের নজরে এনে মামলাটা আমল। জি, জি, বলুন। হ্যাঁ, জি, বলুন, শুনতে পাচ্ছি। আমরা জেনারেলি জানি যে আপনি হত্যাকাণ্ডগুলো হয় কি, মানে কেউ কাউরে স্ট্যাব করেছে অথবা কেউ কাউরে বিস্ফোরক করেছে, এই ধরনের, কিন্তু এই ধরনের ভিন্ন রকমের একটা হত্যাকাণ্ড কিন্তু। জি, এটা যে হত্যাকাণ্ড, এটা যে কিন্তু 2 ধারার একটা অফেন্স, 3 ধারার এলিমেন্ট এখানে আছে, এটা কিন্তু আদালতের নজরে আমরা এনে এটা কিন্তু 2 ধারার একটা মামলা চলতেছে, একটু মিডিয়ার নজরে আনতে পারতাম, আমি কখনোই মিডিয়ার নজরে আনি নাই। তারপরে যে আপনার যে ব্যাংক ম্যানেজাররা ম্যাক্সিমাম টাইমে দেখবেন ব্যাংকে ব্যাংক কর্মকর্তারা ওকে, সিকিউরিটি আমি চেকের মধ্যে জি, জনাব হোসেনি, আমি যেটা বুঝতে পেরেছি যে আপনি আসলে বলতে চাচ্ছেন যে আপনি মিডিয়া প্রতি মিডিয়া আপনার প্রচারণা করবে এই ধরনের টেন্ডেন্সি বা আপনার উদ্দেশ্য কখনোই ছিল না, কারণ আমরা যতটুকু জানি বা অনেক অনেক মামলার ল্যান্ডমার্ক কিছু মামলার সাথে আপনি জড়িত ছিলেন এবং ওই বিষয়গুলো কিন্তু আরো অনেক। একটা চমৎকার কেসের কথা না বললেই না, আমি জি, কি বলি, জি, জি, একটা হচ্ছে রিসেন্টলি 2টা মেডিকেল নেগলিজেন্স কেস আমি ফাইল করছি, আমি হলো হসপিটালে কিন্তু লিগাল অ্যাডভাইজার। তো এই জি, থ্রুতে আমাদের বেশ কিছু নেগলিজেন্স কেস আসে, মানে জি, 30-35 বছর ধরে ডাক্তারি পেশায় আছে কিন্তু সে ডাক্তার না। জি, এই ধরনের 2টা মামলা কিন্তু আমি ফাইল করেছি, আমি এগুলো চাইলে নির্মূলে আনতে পারতাম easily। জি, 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 আমি আমি ওটাই বলার চেষ্টা করছি। আপনি আসলে নিজের তাগিদ থেকে মামলাটা করেছেন একজন আইনজীবী হিসেবে, আইনের একজন মানুষ হিসেবে আপনার আত্মসম্মান। শুধু আইনজীবী না, আমি একটু বলি, শুধু জি, আইনজীবী না, আমি একজন জি, আইনজীবী সন্তান। জি, আমি বিশ্ববিদ্যালয়ে আইনের ডিপার্টমেন্ট টিচার, ল ডিপার্টমেন্ট টিচার। আমি 3-4টা বিশ্ববিদ্যালয়ে ল ডিপার্টমেন্টে পড়িয়েছি। জি, আর জি, তারপর হচ্ছে যে আমার এলএলবি অনার্স করেছি আমি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে, প্রেস্টিজিয়াস একটা ইউনিভার্সিটি, আপনি জি, ডেফিনেটলি জানেন। জি, তারপর হচ্ছে যে আমার আসলে বিষয়টা হচ্ছে যে এটা একটা তাগিদ, ভিতরে একটা তাগিদ, জেনারেশন কি মেসেজ পাবে এই নাটক থেকে, জি, জেনারেশন আসলে ল প্রফেশনাল আসতে দেবে এই ধরনের নাটক যদি দেখে। এটাকে তাহলে আমরা বলতে পারি একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির বা সামাজিক দায়বদ্ধতা থেকে কাজটি করেছেন, এটাকে আমি বলতে পারি। ডেফিনেটলি সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমি নয়তো আমরা করার আগেই তো আমি মিডিয়াতে খবর দিতাম যে আমি এমন করতে চাচ্ছি। জি, 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 জি। তো এখন এই বিষয়টি পরিষ্কার করার জন্য ধন্যবাদ। আপনি যদি আমার ইয়াগুলো দেখেন, স্টেটমেন্ট গুলো দেখেন, আমি কিন্তু খুবই অপ্রস্তুত অবস্থায় তাদের কাছে ইন্টারভিউ দিয়েছি, জি, আমি প্রপারলি প্রেসক্রাইব ছিলাম না, আমি জি, চলে গেছি কুচেরি বাসায়, সেখান থেকে জি, আমাকে নিয়ে আসছে যে একটা কথা বললি না। জি,
তাহলে তাহলে আমরা কি তাহলে বলতে পারি যে জনাব রফিকুল ইসলাম হোসাইনি শুধুমাত্র যে অনেকেই বলা বলি করছে যে লাইমলাইটে আসা, নিজেকে শো অফ করা, ওটার জন্য উনি মামলা করেননি। আমি সবার জন্য আবারও ওনার বিষয়টি পরিষ্কার করে দিতে চাই যে আসলে উনি সামাজিক দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ যে প্রজন্ম আছে এবং যারা আইনের সাথে, আইন পেশার সাথে জড়িত, যারা সম্মানজনকভাবে জীবিকা অর্জন করেন, উনি সবার দিক চিন্তা করে একটি ভবিষ্যৎ প্রজন্ম উজ্জ্বল একটি দিক উনি তুলে ধরার চেষ্টা করেছেন, তাদের সম্মান বজায় রাখার জন্য যে কি যে আমাদের দায়িত্ব আছে ওই বিষয়গুলো উনি মনে করিয়ে দিয়েছেন। এবং ওই মনে করানো থেকেই কিন্তু আমরা এখন আলোচনা সমালোচনা করছি যে মিডিয়া দায়বদ্ধতা কতটুকু, এই ক্ষেত্রে মানহানি হওয়ার ক্ষেত্রে বিদ্যমান আইনগুলো আসলে কি ভূমিকা পালন করছে। তো এই ক্ষেত্রে আমরা রফিকুল ইসলাম হোসেনিকে ধন্যবাদ দিতেই পারি যে উনি আসলে সামাজিক দায়বদ্ধতা থেকে এই জিনিসটি তুলে আদালতের নজরে নিয়ে এসছেন। আমি 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 ল পয়েন্ট টু আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আপনি কোন ধরনের ইম্পিডিশন মানহানি হবে না, কোন ধরনের ইম্পিডিশন মানহানি হবে না আইনি বলা আছে, যদি না সেটা ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি মানুষের স্টিমেটে আপনাকে লোয়ার করে দেয়, আপনার মোরাল এবং ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারটা লোয়ার করে দেয়। এক্ষেত্রে গভর্নমেন্ট কি মনে হয় না আপনার যে আমাদের স্ট্যান্ডার্ডকে লোয়ার করে দিয়েছেন মানুষের স্টিমেটে? জি 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 জি। তো এই ব্যক্তির জন্য এটা কিন্তু কাস্ট এন্ড কলিং, আপনি কোন একটা গ্রুপ অফ মেম্বার এবং কোন একটা ধরন করে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসটা প্রযোজ্য। তাদের কোনোভাবে লোয়ার করলে সেটা ইনফরমেশনের আওতায় আসবে। জি জি। অনেকে বলে যে তার গুড ফেইথে একটা মেসেজ দিতে চাইছে মানুষের কাছে। জি জি জি। বলতেই পারে গুড ফেইথ এর মানে বলা হবে গুড ফেইথ হচ্ছে যে আপনি সেটা করতে হবে উইথ ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন। আপনি ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন করতে হবে, তাহলে সেটা গুড ফেইথ এর মধ্যে পড়বে। এটা সেকশন 52 তে আছে, না করে গুড ফেইথ। আপনি ডিউ কেয়ার এর আপনি তো প্রোটেকশন পলিসি ফলো করেন নাই, আপনি তো ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন দেন নাই। আশা করছি জনাব রফিকুল ইসলাম হুসাইনি, আমরা আশা করছি যে এই মামলাটির একটি চূড়ান্ত গন্তব্য যখন আসবে, চূড়ান্ত একটি সিদ্ধান্ত যখন আসবে, মিডিয়ার প্রতি কিছু দিক নির্দেশনা হয়তো থাকবে, আমরা আশা করি মিডিয়ার প্রতি দিক নির্দেশনা, হ্যাঁ আশা করি, এবং যে চ্যানেলগুলো আছে চ্যানেলগুলোর উপর একটা কিছু দিক নির্দেশনা থাকবে। পাশাপাশি যারা ডিরেক্টর, প্রডিউসার বা নায়ক নায়িকা, গায়ক গায়িকা বা যারাই কলাকুশলী আছেন, সবার প্রতি কিছু না কিছু একটা দিক নির্দেশনা আসতে পারে। এবং আমার কথা হলো এই পরিবেশটা যদি উন্নয়ন করা যায়, কিছু একটা যদি উন্নয়ন সাধিত হয়, এটাই বিশাল বড় আমাদের এই আইনি পরিমণ্ডলের জন্য বিশাল একটি পাওয়া বলে আমরা মনে করি। তো এই ক্ষেত্রে আমার এই যে 50 কোটি টাকার লোনের মানে 50 কোটি টাকার মামলা কেন? আমি রাইট কেন এমন? জি প্লিজ 50 কোটির জি, এটা তো রেজিস্ট্রেট করতে তো এই অ্যামাউন্ট দেওয়ার জুরিসডিকশন নাই। জি, আইনটাই বলে। এখন বিষয় হচ্ছে 50 কোটি টাকা আমাদের সাবকন্টিনেন্টাল আপনাকে আপনি কি পরিমাণ আপনাকে লোয়ার করা হয়েছে স্ট্যান্ডার্ডটা, সেটা আপনাকে ভ্যালু দিতে হয়, অ্যাপ্রক্সিমেট ইমাজিনারি একটা ভ্যালু দিতে হয়। এটা মানে এটা না যে এই টাকাটা আমাকে কোথাও প্রদান করা হবে। জি জি, এটা বুঝতে চাও কোটা কতটুকু আমি স্ট্যান্ডার্ডটা লস হয়েছে সেটা আমি বুঝতে চাইছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই 50 আমাকে যদি আমরা করতে হতো তাহলে আমাকে সিভিল কোর্টে গিয়ে মামলা করতে হতো। আমি কিন্তু এখানে আমার নাম যে প্রেয়ার, সেই প্রেয়ারে আমি কোর্টের কাছে যে জিনিসটা চাইছি সেটা হচ্ছে যে to take cognizance of the case under section 500 of the penal code and to issue process against the accused person to bring them before the learned court of conduct speedy trial for committing offense under section 500 of the penal code. এটা হচ্ছে আমার কোর্টের কাছে প্রেয়ার। এটাতে পানিশমেন্ট আমি আসলে চাইছি কোর্টের কাছে। আমি তাদের কোনো এখানে যে 50 কোটি টাকা এটা হচ্ছে আমার গ্রিভেন্সের একটা ভ্যালু। জি, যে পরিমাণ তারা আসলে আমার কাছে মনে হচ্ছে এই পরিমাণ তারা আসলে। আচ্ছা, আপনি কি মনে করেন 50 কোটি ঠিক আছে, নাকি আর 50 কোটি থেকে অ্যামাউন্ট আরো বেশি হতে পারতো, নাকি 50 কোটি ঠিক আছে, নাকি আরো বড় অ্যামাউন্ট? আসলে এই বিষয়টা কি মনে হয়? এখন বিষয়টা হচ্ছে যে
আমরা 10 জন যখন আমরা ফাইল করি, তখন মনে হচ্ছে যে আমাদের এই কোর্ট থেকে এইটুকুই, মানে যেটা হচ্ছে এই 10 জনের পক্ষ থেকে এইটুকুই দেওয়া আমাদের মনে হচ্ছিল যুক্তি। এখন অন্যান্য বারে বা অন্যান্য কোর্টে যদি আরো মামলা ফাইল করে কেউ, তখন সে ভ্যালু তার ইচ্ছা বাড়াতে কমাতে পারে, এটা তো আপনার নিজের উপর ডিপেন্ড করে, আপনি সেখানে শো করবেন। ওকে ওকে, একটি প্রশ্ন আসছে, আমি আপনাকে একটি প্রশ্ন করছি হুসাইনি সাহেব, একটি প্রশ্ন করছি। এই যে মামলাটি করার পর আগে বলেছি নানা ধরনের ইতিবাচক নেতিবাচক আলোচনা আমরা দেখতে পাচ্ছি, কোন বিব্রতিকর অবস্থার পরিস্থিতির সম্মুখীন আপনি হয়েছেন কিনা মামলা করার পর? আমার প্রশ্নটি ছিল, ওনাকে সংযোগ আমরা হারিয়ে ফেলেছি। প্রশ্নটি আসলে ছিল যে এই মামলা করার পর কোন ধরনের বিব্রতকর বা অস্বস্তিকর কোন পরিস্থিতির সম্মুখীন উনি হয়েছেন কিনা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ওনাকে যুক্ত করলে এই প্রশ্নটি জানতে চাওয়ার চেষ্টা করব। আমরা যতটুকু আলোচনা এখন পর্যন্ত বুঝতে পারলাম যে অনেক অপশন ছিল এবং উনি যে নাটকটি দেখেছেন, মূলত ওই নাটকটি দেখার পর ওনার রিয়েলাইজেশন হয়েছে যে এটি আসলে আমাদের আইনজীবী সম্প্রদায়, বিচার ব্যবস্থা, সামগ্রিক বিচার ব্যবস্থার উপরে এক ধরনের একটি প্রভাব, নেতিবাচক প্রভাব পড়েছে। তারা যেইভাবে নাটকে আইনি পেশা, পোশাক বা অবস্থানগুলোকে চিত্রায়িত করেছেন অথবা মূল্যায়ন করেছেন, এর ফলে অনেকেই নতুন প্রজন্ম হয়তোবা এই আইন পেশা, আইনজীবী, বিচার ব্যবস্থাকে নিয়ে একটি তুচ্ছতাচ্ছিল্যের মতো একটি অবস্থা তৈরি করতে পারে। তো উনি মূলত ওই বিষয়গুলোর উপর ভিত্তি করেই নিজ দায়িত্বে। আমি দুঃখিত, আসলে আমার ইলেকট্রিসিটি যাচ্ছে আর আসতেছে। এখন ক্লিয়ার, এখন আপনাকে পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। এখন পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। তো আমার যে বিষয় করতেছিলেন কি জানেন, জি আমার প্রশ্নটা ছিল যে এই যে মামলাটি করেছেন আপনি 18 জুলাই রবিবার মামলাটি করেছেন কুমিল্লা কোর্টে, করার পর এটা নিয়ে আগেই বলেছি যে বিভিন্ন জায়গায় সমাজে ইতিবাচক নেতিবাচক বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। তো এরকম কোনো বিব্রতকর বা অস্থিতিশীল মানে অস্বস্তিকর কোনো পরিস্থিতির সম্মুখীন কি আপনি হয়েছেন এর মধ্যে এই ঘটনার পরে, মামলার পর, যদি একটু শেয়ার করেন? মামলার পর যেটা হচ্ছে যে অস্বস্তিকর পরিবেশ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু হেট স্পিচ সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ধরনের কমেন্টস, বাজে কমেন্টস এগুলা আছে। তারপর হচ্ছে যে আমার বিভিন্ন থ্রেট কল, তারপর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানে বিভিন্ন ধরনের বিচ্ছিরি ভাষায় গালিগালাজ, যে ধরনের ফোন কল, মানে আসলে জিনিসটা আসলেই বিব্রতিকর একটা সিচুয়েশন, বেশ কিছুই ফেস করতে হয়েছে। জি, মানে আপনি এটা ফেস করছেন, তো আপনি কি এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তা করছেন নাকি আপনি এটা স্বাভাবিক বিষয় হিসেবে বিবেচনা করছেন? এইটা অ্যাকচুয়ালি টাইম উইলসে আমি দেখতে চাচ্ছি যে এটা কতটুকু যায়। আচ্ছা, আপনি পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তো হুসাইনি সাহেব, যেহেতু আজকের এই প্রোগ্রামে অনেক ক্ষেত্রে অনেকে বলছে যে শব্দের কারণে অনেক কিছুই অনেকে বুঝতে পারেনি বা বুঝতে পারছে না, আপনি যদি আরেকবার, এখন যেহেতু আপনাকে ক্লিয়ার পরিষ্কার দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আপনি কি কারণে এই মামলাটি করেছেন আরেকবার যদি বলুন, এখন কিন্তু আরো ক্লিয়ার শোনা যাবে। আমি বলতে প্লিজ, আমি আরেকবার সংক্ষেপে বলার জন্য বলছি, এই যে বৈশাখী টিভি, এই যে নাটকটির নাম কি একজন জানতে যাচ্ছে, এই নাটকের নাম কি, কোন নাটকের নামটি কি? নাটকটার নাম হচ্ছে হাই প্রেসার 2। নাটকটার নাম হচ্ছে হাই প্রেসার 2। নাটকের নাম হচ্ছে হাই প্রেসার 2। ওখানে অভিনেতা যারা ছিল এর মধ্যে অন্যতম ছিল মোশাররফ করিম সাহেব। অভিনেতা মোশাররফ করিম ছিল, জামিল হোসেন ছিল, অভিনেতা ফারুক আহমেদ ছিল, আর রাইটার ডিরেক্টর ছিল আদিবাসী মিজান, আর বৈশাখী টিভির ইউটিউব চ্যানেল সেটা পাবলিশ করে। আইনে যাদেরকে আনার প্রয়োজন মনে হয়েছে তাদেরকে সেখানে আনা হয়েছে, তার অতিরিক্ত কাউকে আনা হয় নাই। আইনে যাদেরকে কভার করে তাদেরকেই আনা হয়েছে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি প্রশ্ন থাকে যে দেওয়ানি আইনে আমরা যতটুকু জানি মানহানির বিষয়ে দেওয়ানি মোকদ্দমা করা যেত, ফৌজদারি ব্যবস্থা আছে, আপনি দেওয়ানি মোকদ্দমায় না গিয়ে ফৌজদারিতে আসার কারণটা কি ছিল এবার যদি বলেন? আমি অ্যাকচুয়ালি এই ধরনের অফেন্সের পানিশমেন্ট চেয়েছি। আমি সেখানে দেওয়ানি মোকদ্দমা করলে আমি সেখান থেকে ক্ষতিপূরণ আদায়ের মোকদ্দমা করা লাগতো আমার।
আমি জি ক্ষতিপূরণ আদায়ের মোকদ্দমার চেয়ে, আমি ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হওয়ার চেয়ে আমি এই ধরনের কাজ বন্ধ করুক, এই ধরনের কাজের পানিশমেন্ট হোক সেটা চাইছি। কোর্টের জি কাছে আমার সেই প্রার্থনা ছিল। আচ্ছা আচ্ছা, তো আদালত অলরেডি এটাকে বলছেন যে পিপিআই কে দায়িত্ব দিয়েছে তদন্ত করে আদালতে প্রতিবেদন উপস্থাপন করার জন্য, ওটার উপর পরবর্তীতে সিদ্ধান্ত হবে। তো আরেকবার, যেহেতু আমরা শব্দ বিভ্রাটের কারণে অনেক কিছুই শুনতে পারিনি বা বুঝতে পারিনি, হ্যাঁ, তো আপনি ফৌজদারি যে ব্যবস্থার মাধ্যমে আপনি এই বিচার চাইছেন, আপনি ওটার সপক্ষে আপনি যুক্তি দিয়েছেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আহ একটা যে কোশ্চেন ছিল যে আপনি অন্যান্য আইন কি দেশে বিদ্যমান নেই যেখানে মানহানির প্রতিকার চাওয়া যেতে পারে? শুধুমাত্র কি আমরা এই দেওয়ানি ফৌজদারি আইনগুলোকে বা প্যানাল কোড ইউজ করেই কি আমরা আগাবো, নাকি আমাদের কোনো কিছু নতুন আইন বা নতুন কোনো মেকানিজমের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? নতুন যেটা হচ্ছে যে সেটা ডিজিটাল সিকিউরিটি একটা ডিফামেশনের একটা জি সেকশন আছে, সেখানে আপনি সেই আইনের আওতায় যেতে পারেন। এখানে আপনি মামলাটা করতে গেলে আপনাকে বিভাগীয় ভাবে কোড গুলো দেওয়া হয়েছে, আপনাকে একটা বিভাগের মানে ওই বিভাগীয় ইয়াতে কোর্টে গিয়ে আপনাকে মামলা করতে হবে। জি এটা অনেক কস্টলি, তারপর আপনার জন্য টাইম এফেক্টিভ না, আপনি টাইম ম্যানেজমেন্টটা সেভাবে করতে পারবেন, আপনার জন্য কস্টলি হবে, আপনার ট্রান্সপোর্টেশন অনেক কিছু আসলে আছে বিবেচনা, আনুষঙ্গিক। জি একটা মামলার পিছনে অনেক কিছু আসলে বিবেচনায় নিতে হয়। জি আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আপনার নিজের ভিতরের তাগিদ থেকে একটা মামলা করতেছেন, এই মামলাটা করতে গিয়ে আপনি কতটুকু আসলে নিবেন, অতিরিক্ত বার্ডেন আপনার কাঁধে নিবেন। জি ওকে, এই ক্ষেত্রে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এই মামলা করার পিছনে কোনো রাজনীতি আছে কিনা, কোনো কি পলিটিক্যাল কোনো ইন্টেনশন আছে কিনা, পরিষ্কার করেন প্লিজ। পলিটিক্যাল ইন্টেনশন? মামলা আমার কনস্টিটিউশনাল রাইট, আমার ডিগনিটি এনশিওর করার জন্য আমি কোর্টের দ্বারস্থ হয়েছি, এখানে তো পলিটিক্যাল কিছু নাই। ওকে ওকে, তাহলে আপনি পরিষ্কার ভাষায় বলছেন এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা পলিটিক্যাল কোনো ম্যাটার এখানে না, জড়িত? অবশ্যই নাই। ওকে আর সেটা হচ্ছে যে আমাদের এই মামলার মূল কথা হচ্ছে যে কিছু ডিফামেটরি স্টেটমেন্ট এবং ডিফামেটরি কিছু ভিজিবল ওকে রিপ্রেজেন্টেশনের মাধ্যমে গাউনটাকে অপব্যবহার করা হয়েছে। আর কিছু স্টেটমেন্ট যেমন আছে যে যেখানে মোশাররফ করিম সাহেব বলতেছিল যে দিনে শরবত বেশি আমার রাইতে ওকালতি করিও অসুবিধা আসেনি, যে রাত্রেবেলা ওকালতি করে আমি এরকম কোন কোর্ট আছে যেখানে রাত্রেবেলা ওকালতি করা যায়? আমার জানা নাই। জি 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 জি, আমি 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 বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আহ, তারপর আহ, গাউন পরে যেটা হচ্ছে জামিল জি হোসেনের বিরুদ্ধে জি যে নাটকটার 52 মিনিটে জামিল হোসেন গাউন পরা অবস্থায় বলতেছে আই জি অর্ধেক উকিল হয়েছে। গাউন পরা অবস্থায় অর্ধেক উকিল কিভাবে হয় আমি জানি না, আই অর্ধেক উকিল হয়েছে যার কারণে আই অজ্ঞা চোখ বন্ধ করে কথা বলি, আর যখন স্টাডি শেষ হইব আই যখন ফুল উকিল হয়ে যাবো আচ্ছা তখন আমি ওকে, পুরা চোখ বন্ধ করে কথা কমু। মানে জোকারি এবং মকারির একটা জোকারি তো মোকারি, লিমিট আছে ভাই। হ্যাঁ রাইট রাইট, জোকারি মোকারি, রাইট, অ্যাকচুয়ালি চমৎকার চমৎকার একটি কথা বলেছেন যে যতই আমরা ঠাট্টা মশকরা করি বা কমেডি কমেডি করার চেষ্টা করি, কমেডিটার একটা একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত, কতটুকু পর্যন্ত আমরা যেতে পারবো, কতটুকু পর্যন্ত আমরা কমেডি করতে পারবো। তারপরে তাহলে এই কি? যে ফারুক জি ফারুক আহমেদ সাহেব যে স্টেটমেন্টটা দিয়েছে জি সেটা হচ্ছে জি যে উনি গাউন পরা অবস্থায় বলতেছে, গাউন জি পরা অবস্থায় বলতেছে যে মানে সেখানে মোশাররফ করিম এবং জামিল হোসেন এই দুইজন অভিনেতা মানে ফারুক সাহেবের মানিব্যাগটা পিক পকেট করতে পারছে সফলভাবে। এটা জি দেখে সে বলতেছে পাস পাস পাস, জি, মানে তারা ওকালতি করার যোগ্যতা রাখে। মানিব্যাগ তাহলে পিক এটাতে পকেট করতে পারলেই একটা মানে লোক এটা ওকালতি করার যোগ্যতা রাখে। অর্থাৎ তারা কি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে যে লয়াররা বা অ্যাডভোকেট সাহেবরা পকেট কাটে, মানুষের পকেট কাটে টাকা নেয়, এটা তো ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করছে কি এরকম কিছু? ইনডিরেক্টলি ইম্পিটিশন তো করা হয়েছেই, তারপর হচ্ছে যে আপনি সেটা গাউন পরা অবস্থায় করা হয়েছে। ওকে ওকে আপনি ওকে আমার প্রেস্টিজিয়াস গাউনটা নিয়ে, যেই গাউনটা জি লয়াররা পরে, এই গাউনটা জাজরা পরে, এই গাউনটা বিচারপতিরা পরে, জি আপনি তো এটা নিয়ে টানাটানি করতে পারেন না। জি আপনার তো একটা জি লিমিট জি রাখতে হবে। লিমিট রাখতে হবে, রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এই বিষয়টা আমার মনে হয় সরকার এবং কর্তৃপক্ষ সবার একটু বিষয়টি ভাবা দরকার, নতুন করে ভাবা দরকার, বা যারা মিডিয়াতে আছে। এবং আরেকটি বিষয় আমি জানতে চাই, আপনি যেহেতু বলেছেন যে পোশাকের সাথে রিলেটেড একটা মুকারি বা জোকারি একটা লিমিট থাকা দরকার, আমরা কিন্তু অনেক সময় দেখি বিভিন্ন নাটকে বা সিনেমায় বা কমেডি করতেছে, পুলিশের পোশাক পরে, পুলিশের পোশাক পরে তারা বিভিন্ন ধরনের কথা বা কাজ বলতেছে, সেই ক্ষেত্রে কি ওটাও কি মানহানির মামলা হতে পারে কিনা, যদি কেউ পুলিশের এখন পোশাক? জি 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 আমরা বলুন। তো আইন চর্চা পুলিশরাও করে, আমরাও করি, কিন্তু
জি পুলিশ যদি মনে করে যে মানহানির ডেফিনেশনে সে রেমেডি পাওয়ার জন্য সাফিসিয়েন্ট, সে করে যাইতেই পারে, জি আমি তো কোনো বাধা দেখি না। এখন যদি মনে করে যে না, মানহানি হয়েছে, তার জি প্রফেশনাল ডিগনিটি রক্ষা করা প্রয়োজন, কোর্টে দ্বারস্থ হওয়া জি প্রয়োজন, আমার তো কোর্টের দ্বারস্থ হওয়ার রাইট আমাকে কনস্টিটিউশন দিছে ভাই। জি 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 আমি বুঝতে পারছি আপনি আমার কি বলতে। আমার আর্টিকেল 32 তে প্রোটেকশন অফ, আমার যে রাইট টু প্রোটেকশন অফ ল আর্টিকেল 31 বলা আছে না, জি যে আমার যে কোনো ধরনের রেপুটেশন অথবা প্রপার্টি যদি হানি ঘটে আমি কোর্টে দ্বারস্থ হইতে পারবো, এটা তো কনস্টিটিউশনাল রাইট আমার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের মৌলিক অধিকার কনস্টিটিউশন আমাদেরকে দিয়েছে। তো আমরা এই আপনার এই 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 কেসের মাধ্যমে আমরা শুধু আইনজীবী বা আমাদের পুলিশ সম্প্রদায় তাদেরকে না, যে কোনো পেশা, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যে কোনো পেশাজীবী সম্প্রদায় যদি কোনো সিনেমা, নাটকে বা কোনো উপস্থাপনায় বুঝতে পারে যে তাদের পেশাকে বা তাদের অবস্থানকে নিয়ে ঠাট্টা মশকরা বা ছোট করা হচ্ছে, হেয় প্রতিপন্ন করা হচ্ছে, তাহলে আপনি আপনার দেখানো পথ দেখে তো অনেকেই মোটামুটি এই রাস্তায় যেতে পারে। সানি সাহেব কি বলেন? যদি উনি মনে করে যে আমার কোর্টে দ্বারস্থ হওয়ার প্রয়োজন, এবং কোর্ট জি এগুলো যে নজরে, মানে তারা যে দেখে না, তারা তো হিউম্যান বিং, তারা আসলে দেখে, জি কিন্তু তারা পাবলিক জি সার্ভেন্ট হিসেবে তাদের কিন্তু অনেক দায়বদ্ধতা আছে। জি আপনি তার কাছে গিয়ে বিচার দিয়ে তার নজরে বিষয়টা আনতে হবে, মানে এক্স্যাক্টলি। একটা একটা আপনার প্রপার মেকানিজমের মাধ্যমে ওনার নজরে বিষয়টা আনতে হবে। উনি আচ্ছা তো আপনার আচ্ছা, বাসায় গিয়ে রেমেডি দিয়ে আসবে না। তা তো অবশ্যই, কিন্তু আমি একটু অন্য বিষয়, অন্যদিকে ভাবতে চাই যে এই আজকে এইটাই কি নতুন যে যেখানে গাউনকে অপমানিত করা হচ্ছে, ছোট করা হচ্ছে বা হেয় প্রতিপন্ন করা হচ্ছে, এটা কি আগে অতীতে কখনো হয়নি? বা হলেও এতদিন এত আইনজীবী, বাংলাদেশে এত আইনজীবী, এত বিচারিক ব্যবস্থা আছে, কেউ কি বিষয়টা নজরে আনার প্রয়োজন মনে করলো না? এই বিষয়ে কি মনে হচ্ছে? এক্স্যাক্টলি নাইম ভাই, এই বিষয়ের এই জায়গাতেই আমার আসলে একটা মানে ইয়া আছে, জি যে এতদিন জি কোনো লয়ার কেন বিষয়টা নজরে আনলো না। জি লয়ারদেরকে নিয়ে আসলে মানে যেটা হচ্ছে যে নাটক সিনেমা করতে গিয়ে অনেক ধরনের স্টেটমেন্ট দেয়, এটা সত্যি। জি তারা সমাজে বাস্তব চিত্র তুলে ধরে আনে, এটা সত্যি। জি কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা তো লয়ারদের বাস্তব চিত্র না। জি না না, আপনি আগে বলেছেন সব পেশাতেই খারাপ ভালো আছে, সব হুম। পেশার মধ্যে ভালো খারাপ মিলিয়েই লোকজন আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আইনজীবীদের বড় ভূমিকা ছিল। হ্যাঁ, বিচার বিচার বিভাগের সাথে তাদের কিন্তু আরো আগেই এই জিনিসটা নিয়ে আসতো। এবং এই এই যে নাটকটির কথা বলছেন হাই প্রেশার 2, এটা খুব সম্ভবত 3 বছর আগের নাটক, 3 বছর আগের নাটক। এবং 26 জুন 2018-তে এটা পাবলিশ হয়েছে ইউটিউবে। ইউটিউবে হয়েছে এবং নিশ্চয়ই অনেক ভিউয়ার ছিল নাটকে, নিশ্চয়ই অনেক ভিউয়ার, 1 কোটি সামথিং ভিউ ছিল, 1 কোটি সামথিং। 1 কোটি 1 কোটি সামথিং ভিউ মানুষের কাছে কিন্তু একটা নেগেটিভ মেসেজ গেছে। গিয়েছে। এবং ওটার মধ্যে তো লয়ারও থাকতে পারে, কয়েকজন তো লয়ারও থাকতে পারেন যারা দেখেছেন। ওই অবশ্যই, যেহেতু আমার নজরে আসছে, আমি একজন লয়ার, অন্যান্য লয়ারের হ্যাঁ নজরে হ্যাঁ আসতেই পারে। হ্যাঁ। তো আমার এবং অবাক সেটাই হচ্ছে যে জি জি কেউ আমারও এই অবাক লাগতেছে যে কেউ একজন কেন গেল না। জি 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 এখন ওই যে অনেকেই অনেকভাবে ওই যে এখানে যুক্তি আসতে পারে যে ডিসক্লেমার, কারণ এখানে আগে ডিসক্লেমার বা একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, যে এটার জন্য কেউ দায়ী থাকবে না, তারপরে এটা সবকিছু কাল্পনিক, এইভাবে কিছু হয়তো লজিক অনেকে নিয়ে আসতে পারে। কিন্তু এই বিষয়ে তো আপনি অলরেডি ব্যাখ্যা করেছেন, ডিসক্লেমারের বিষয়ে যে ব্যাখ্যাটা দিয়েছিলেন সেই বিষয়টি আমি এখন আবার বিষয়টা হচ্ছে যে আমি ল প্র্যাকটিসের পাশাপাশি আমি যেহেতু স্টুডেন্টদের পড়াই, আমাকে রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে হয়। কিন্তু জি আমি তো জানি যে ডিসক্লেমার একজনকে কতটুকু প্রোটেকশন দেয়। আমি এক্স্যাক্টলি তো ঢালাওভাবে একটা ডিসক্লেমারের উপরে ডিপেন্ড করে আমি তো আমার লিগ্যাল রাইট থেকে বঞ্চিত হবো নাকি? ওর ডিসক্লেমার কি কনস্টিটিউশনের প্রভিশন থেকে বড় হয়ে গেল নাকি? এক্স্যাক্টলি 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 তাহলে আপনি ডিসক্লেমার প্রভিশনটাকে বলছেন ওয়ান কাইন্ড অফ ডিফেন্স, ওয়ান কাইন্ড অফ ডিফেন্স নেওয়ার হ্যাঁ, টুল। ডেফিনেটলি এটা ওয়ান কাইন্ড অফ ডিফেন্স, কিন্তু এটা সাবজেক্ট টু রেস্ট্রিকশন অফ ল। দ্যাট মিন্স আপনি আদালতের সামনে বা আইনের সামনে নিয়ে আসতে চাচ্ছেন যে এই ডিসক্লেমার যেটাকে ডিফেন্স হিসেবে নেওয়া হচ্ছে, এটার ভার্সেস কনস্টিটিউশনাল প্রভিশন, কনস্টিটিউশনাল প্রভিশন ভার্সেস কনস্টিটিউশন প্রভিশন প্লাস হচ্ছে ব্রডকাস্টিং পলিসি, তাদের যেই আইনটা মেনে তাদেরকে কাজ করতে হয় সেটাও। এবং এই সে ব্রডকাস্টিং পলিসির কথার ক্ষেত্রে কিন্তু আপনি একটু আগে বলেছেন 14 সালের একটা আইন আছে, আপনি যেটা বলেছেন 14 সালের আইন আছে। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে যে সামগ্রিক দিক বিবেচনায় আমাদের মিডিয়া অ্যাজ ওয়েল এর যারা চলচ্চিত্র নাটকের সাথে জড়িত, এই বিষয়গুলো নিয়ে তারা তেমনটা অবগত না, বা তাদেরকে এই বিষয়গুলো নিয়ে ব্রিফ করা হয়। ব্রডকাস্টিং পলিসিতেও বলা আছে আপনি ডিফামেটরি কিছু করতে পারবেন না, আর্টিকেল 39 বলা আছে আপনি ডিফামেটরি কিছু করতে পারবেন না, আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 39 বলা আছে। তাইলে আপনাকে যে আইনটা আপনাকে, যেটা আপনার সোর্স অফ পাওয়ার, সেটাতেই যদি বলা থাকে আপনি ডিফামেটরি কিছু করতে পারবেন না, এখানে ডিসক্লেমার ক্লজ আপনার কতটুকু প্রোটেকশন দিবে? তাহলে কি এই ক্ষেত্রে আরেকজন জানতে চাচ্ছে, 2018 সালে নাটক হয়েছে, ইউটিউবে আপনি দেখেছেন, এই 3 বছর পরে মামলা করার যৌক্তিকতা কতটুকু? মানহানির মামলা কি 3 বছর পরে হতে পারে?
মানহানি আমার মামলাটা কি- নজরে আসছে 9 জুলাই 2021। আমার নজরে তার Okay, আগে আসে নাই। আচ্ছা। আমি 9 জুলাই আমার গ্রিভেন্স সৃষ্টি হওয়ার পরপরই কোর্টের দ্বারস্থ হয়েছি, এবং হুম হুম। ক্রিমিনাল মামলায় কোনো তামাদি মেয়াদ নাই। আমি যেদিন Criminal- গ্রিভেন্স সৃষ্টি হয়েছে তারপরে যে কোনো সময় আমি কোর্টের কাছে বিচার দিতে পারি। ওকে, অর্থাৎ যেদিন থেকে আপনি অবগত হবেন, যেদিন থেকে আপনি গ্রিভেন্স ফিল করবেন, সেদিন থেকে আপনি এই মামলা করে দিতে পারবেন। আচ্ছা, যেহেতু আপনি মামলায় গিয়েছেন, সেই ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে আপনি একজন আইনজীবী, একজন আইনের শিক্ষক হিসেবে যারা মিডিয়ার সাথে জড়িত, যারা আইনি পেশার সাথে জড়িত, তাদের জন্য কি কোনো কিছু বলতে চান? মানহানি সংক্রান্ত কোনো বিষয় কি আপনার কোনো সুপারিশ বা কোনো ধরনের অনুরোধ যদি থাকে, আপনি যদি বলতে চান বলতে পারেন। না, মিডিয়ার কাছে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা সমাজের বাস্তব চিত্র মানুষের সামনে তুলে ধরেন, অসঙ্গতিগুলো তুলে ধরেন বিভিন্ন ভাবে। এটা হুম, সেটা আপনার কনস্টিটিউশনাল রাইট, কনস্টিটিউশন আপনাকে প্রোটেকশন জি দিচ্ছে। কিন্তু জি। সেখানেই বলা আছে সাবজেক্ট টু এনি রিজনেবল রেস্ট্রিকশন ইম্পোজড বাই ল। হুম, আপনাকে আইন যদি কোনো ধরনের রেস্ট্রিকশন দিয়ে থাকে, সেই রেস্ট্রিকশন গুলো আপনাকে মেনে কাজটা করতে হবে। আপনাকে হুম। ঢালাও ভাবে আপনাকে ওপেন ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া হয় নাই। রেস্ট্রিকশন মাপার তো কোনো স্কেল বা স্ট্যান্ডার্ড নাই, এটা হচ্ছে না, বিবেক। এখানেই বলা আছে কি কি রেস্ট্রিকশন, আইনেই বলা আছে রেস্ট্রিকশন। আপনি ইনডিসেন্ট ইমোরাল কিছু করতে পারবেন না, আপনি ওকে, রাষ্ট্রের সিকিউরিটির এগেনিস্টে কিছু করতে পারবেন না, ফরেন কান্ট্রির সাথে ফ্রেন্ডলি রিলেশনের এগেনিস্টে কিছু করতে পারবেন না, আপনি কন্টেম্পট অফ কোর্ট হয় এই জাতীয় কিছু করতে পারবেন না। তাহলে আপনি অন্য এটা তো কন্টেম্পট অফ কোর্টে। অন্য কোনো মানুষের রাইট ভায়োলেট হয় এমন কিছু করতে পারবেন না। তো এই ক্ষেত্রে তো আমরা বলতে পারি এখানে যারা আইনজীবী সম্প্রদায়, পেশাজীবী আছেন, তাদের অধিকারের সাথে জড়িত। আবার কন্টেম্পট অফ কোর্টের বিষয়টা কিন্তু কোনো না কোনো ভাবে চলে আসতে পারে। কি মনে হয় হোসেন যেহেতু সাহেব? গাউনটা ইউজ করা হয়েছে, যেহেতু জি, জাজরা গাউনটা পরিধান করে, তাহলে কন্টেম্পট অফ কোর্টের বিষয়টা আসতেই পারে। আচ্ছা। যেহেতু আদালতের বিচারাধীন, প্রয়োজনে আমরা যদি মনে করি এটাও কোর্টের নজরে আনা দরকার, আমরা অবশ্যই এটাও কোর্টের নজরে আনবো। জি, তো যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন অবস্থায় আছে, তো একটা বিষয় আছে, তো এই বিষয়ে আমরা হয়তো ফার্দার হয়তো অনেক বিষয় আমাদের মতামত বা কমেন্ট করাটা সমীচীন হবে না। হ্যাঁ, আদালতের প্রতি না, সম্মান। মামলার মেরিট বা মামলা নেক্সটে কি ধরনের আমি জাজমেন্ট আশা করি, এই ধরনের কোনো স্টেটমেন্ট আমি আপাতত দিতে পারতেছি না। জি যেটা জি হচ্ছে যে সেটা যেহেতু বিচারাধীন বিষয়, একেবারেই আদালতের এখতিয়ারাধীন বিষয়, জি সাবজুডিস ম্যাটারে কথা বলার কোনো এখতিয়ার আসলে আমাদের নাই, যেটা আমরা জি 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 লয়ার ল প্রফেশন থেকে আসছি সেটা আমরা সবাই জানি। জি এই জন্য আসলে কোর্ট কোন দিকে যাচ্ছে বা কোর্টের ভিউ কি, এই বিষয়ে কোনো স্টেটমেন্ট আমার পক্ষে দেওয়া পসিবল না। বা জি তদন্ত কি ধরনের রিপোর্ট আসতে পারে বা কি না, সেটাও জি। একেবারে তাদের তদন্তকারী কর্মকর্তার বিষয়। আচ্ছা, এখন আমরা পর্যন্ত। যদি কোনো আদেশ পাই, আমরা যদি জি সেই আদেশটা মনে করি যে আমরা সেটাতে সংক্ষুব্ধ, সেখানে যেহেতু আমাদের উচ্চ আদালতে যাওয়ার বিধান আছে, আমরা জি। প্রয়োজন হলে সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাব। ওকে, চমৎকার। এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি আপনি এটি লম্বা একটি আইনি লড়াইয়ের দিকে ধাবিত হচ্ছেন। যদি নিম্ন আদালতে কোনো প্রতিকার না আসে, আপনি এটি উচ্চ আদালতের দিকে নিয়ে যাওয়ার চিন্তা করছেন। এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, আহ, যাদেরকে আসামি করা হয়েছে, তাদের পক্ষ থেকে কি আপনার সাথে বা আপনাদের সাথে কোনোভাবে যোগাযোগের চেষ্টা কি করা হয়েছে বা হচ্ছে? না, তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ হচ্ছে না, তাদের সাথে কোনো জি যোগাযোগ করার কোনো চেষ্টাও আমাদের নাই। জি, তারাও তারা এখন পর্যন্ত না, আপনাদেরকে তারাও আমাদের চেষ্টা সাথে করে। কোনো যোগাযোগ করার চেষ্টা তো এখানে কোনো বিষয় নাই, এটা তো আসলে জি কোর্টে মামলা ফেস করার বিষয়। জি 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 এখানে জি একজন আরেকজনের সাথে যোগাযোগ করে কি হবে? জি। আচ্ছা, এখানে তো যোগাযোগ এই করার কোনো বিষয়ই নেই। বিষয় নেই এবং কোনো এখানে যোগাযোগের মাধ্যমে সলিউশনের কোনো রাস্তাও এদিকে নেই, কোনো ওয়ে নেই। হ্যাঁ, আদালতেই সম্মুখীন আমার হতে হবে। আমার ডিগনিটি সলিউশন কি হইতে পারে? আমার ডিগনিটি তো কোনো সলিউশন হইতে পারে না। এটার এক্স্যাক্টলি। আদালতের মাধ্যমে, এটা ডিসাইডেড ম্যাটার যখন হবে তখন সেই আদালতের মাধ্যমে সেটা সলিউশন হবে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা আলোচনা আজকে শেষ দিকে চলে এসেছি। জনাব রফিকুল ইসলাম হুসাইনি, যেহেতু আপনি আইন পেশার সাথে যুক্ত আছেন এবং শিক্ষকতাও করেছেন বা করছেন, তো ভবিষ্যতে আপনি আসলে কি করার পরিকল্পনা করছেন, এই যদি একটু আমাদের বলুন। অনেকেই জানতে চাচ্ছে আপনার বিষয়ে, কারণ আমি এই প্রোগ্রামটি টকশোটি আয়োজন করার পিছনে একটি উদ্দেশ্য হচ্ছে অনেকেই আপনার বিষয়ে জানতে চাচ্ছে। ব্যক্তিগত ভাবেও আমাকে অনেকে নক দিয়েছে যে যিনি মামলাটি করেছেন, হ্যাঁ, ওনার বিষয়ে আমরা জানতে চাই, বুঝতে চাই ওনার ভবিষ্যৎ পরিকল্পনা উনি কি করছেন। তো যারা আপনার শুভাকাঙ্ক্ষী আছে, যারা আপনার সম্পর্কে জানতে চায়, বুঝতে চায়, তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান আপনি? অ্যাকচুয়ালি লতে পড়া, ল নিয়ে কাজ করা, সেটা হচ্ছে যে মানুষের রাইট গুলো এনশিওর করা। এই জন্যই আসলে এই প্রফেশনে আসা, এবং এই জিনিসটা আসলে আমার ভিতর থেকে কাজ করে।
যে মানুষের জন্য কাজ করতে পারলে জি যে একটা প্রশান্তি হয়, সেই জিনিসটা অন্য কোনো প্রফেশনে, যেমন ডাক্তারদের হইতে পারে, যে মানুষের একদম সরাসরি সামনে থেকে হেল্প করে। যেমন আপনি যেমন টিচার, আমিও টিচার, স্টুডেন্টদেরকে যখন নতুন জি একটা পয়েন্ট শিখাইতে পারি, যখন নতুন একটা জিনিস দিতে পারি, যখন স্টুডেন্টরা এই বিষয়টা নিয়ে কোনো একটা মামলা লড়ে আসে, সেই মামলার একটা রেমেডি পায়, তখন আসলে ভিতর থেকে জি একটা কাজ করে, ফিলিংস কাজ করে, অন্যরকম জি একটা ভালো লাগা কাজ করে। জি তো এই জিনিসটা হচ্ছে যে মানুষের রাইট এনশিওর করার জন্য, যেহেতু এই ব্লক প্রফেশনে আসা, মানুষের রাইট এনশিওর করার জন্য আসলে কাজ করে যাব ফিউচারেও। ফিউচারে আমি নিজেও হিউম্যান বিইং, এই জন্য আমার রাইট এনশিওর করার জন্য আমার কোর্টে যেতে হয়েছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। তো এই ক্ষেত্রে যে যদি আমরা আজকে টকশোটা একটু সাম আপ করি, আমরা এবার বলতে চাই যে যেহেতু আমাদের আজকে টপিকের বিষয়টা ছিল মিডিয়া ইমিউনিটি এন্ড ডিফামেশন স্যুট, এ রিসেন্ট কেস অফ অ্যাক্টর মোশাররফ করিম, যেখানে বলা আছে যে আমাদের দেশের মিডিয়া কতটা দায়মুক্ত থাকতে পারে এবং মানহানির মামলার ক্ষেত্রে তারা কতটা দায়মুক্ত থাকতে পারে, এবং আমরা ওটা আলোচনা করার চেষ্টা করেছি যে অতি সম্প্রতি অভিনেতা মোশাররফ করিম এবং অন্যান্যদের বিরুদ্ধে যে মানহানির মামলাটি হয়েছে 50 কোটি টাকার, ওইটার উপর ভিত্তি করে কিন্তু আমরা আলোচনা করেছি, এবং আমরা ওই আলোচনায় আমরা জানার চেষ্টা করেছি মানহানি কাকে বলে, মানহানি সংক্রান্ত আইনগুলো বাংলাদেশে কোথায় কোথায় আছে এবং কিভাবে কারো মানহানি হলে সে প্রতিকার চাইতে পারে। এবং আমাদের এই আজকের টকশোর অন্যতম একটি দিক ছিল যে এই মামলাটির যে করেছেন বাদী হিসেবে আমাদের জনাব রফিকুল ইসলাম হোসেন, উনি যুক্ত হয়েছেন, উনি ওনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন যে উনি আসলে কিসের উপর ভিত্তি করে কেন মামলাটি করেছেন, এবং উনি কিন্তু নিজের জায়গা থেকে একটা জাস্টিফিকেশন দিয়েছেন, ও যে অনেক জায়গায় সমালোচনা করছেন যে নিজে লাইমলাইটে আসার জন্য, শো অফ করার জন্য করছেন। উনি কিন্তু ওনার জায়গার পরিষ্কার, উনি ওনার জায়গা পরিষ্কার করেছেন সবার সামনে যে উনি কেন মামলাটি করেছেন, কি উদ্দেশ্যে করেছেন। এবং আমরা এটাও জানতে পারলাম যে এই মামলা করার পর উনি নানা ধরনের বিব্রতকর এবং অস্বস্তিকর কিছু পরিস্থিতিরও সম্মুখীন হচ্ছেন, এবং তিনি এও বলেছেন যে উনি এই লড়াই চালিয়ে যাবেন এবং ভবিষ্যতে উনি ওনার যে দায়বদ্ধতা রয়েছে একজন আইনজীবী বা একজন শিক্ষক হিসেবে সমাজের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, ওটার উপর ভিত্তি করে উনি সামনের ওনার লড়াই চালিয়ে যাবেন, সবার সহযোগিতা কামনা করেছেন। তো এই ক্ষেত্রে আমরা এখানে এই ক্ষেত্রে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন যে অন্যহার গ্রেট ডিসকাশন, বেস্ট উইশেস টু বোথ অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমরা দেখতে পাচ্ছি আমি মনে করি শাহিন সদাগর বলছে, আমি মনে করি হোসেন ইসা সকল আইনজীবীদের চোখের পর্দা খুলে দিল, ধন্যবাদ। কারণ আমি কিন্তু বারবার বলছিলাম যে এই বিষয়টা এতদিন কেন কোনো আইনজীবী বা অন্য কেউ আসলে অবাক করার মতো বিষয়, আপনাকে এতদিন পরে এসে এখানে দায়িত্ব নিতে হলো বিষয়টি নিয়ে। তো এই ক্ষেত্রে অনেকেই অনেক প্রশ্ন করেছেন, যদিও প্রথম দিকে শব্দ বিভ্রাটের কারণে আমরা পরিষ্কার বুঝতে পারিনি। তো আমার মনে হয় আপনি আপনি নিজেও ল টিচার, আমি যেটা বলি যে আপনি যদি প্র্যাকটিস করেন পাশাপাশি ল টিচিং করেন, আপনার কিন্তু সব নাটক সিনেমা দেখার আপনার কিন্তু অহরহ সময় নাই, অফুরন্ত সময় নাই কিন্তু আপনার। জি 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 আপনি এই লকডাউন পিরিয়ডে কিছু সময় হয়েছে, ভ্যাকেশন পিরিয়ড কাটাচ্ছিলাম এক্স্যাক্টলি আমরা। তো এই ক্ষেত্রে জি 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 তো এই সময় কিছু নাটক সিনেমা দেখার সুযোগ আমার হয়েছে, বেশ কিছু নেটফ্লিক্সে, তারপর আপনার হইচই, বেশ কিছু ইয়াতেই কিছু নাটক সিনেমা দেখছি, ইউটিউবে কিছু দেখেছি। হ্যাঁ, অনলাইন প্ল্যাটফর্ম, বেশ কয়েকটা অনলাইন প্ল্যাটফর্মে বেশ কিছু নাটক সিনেমা দেখার সুযোগ হয়েছে। কিন্তু ভাই আপনি যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে দেখেন, কোন প্রফেশনকে এই হাই প্রেসার 2 তে একটা প্রফেশনকে যতটুকু ছোট করা হয়েছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কিন্তু এত ছোট ভাবে কেউ উপস্থাপন করে না। ইভেন আমরা ভারতে মনে এরকম নাই, ভারতে যে আমরা সিনেমা দেখি বলিউডে, ভারতে আপনার আদালত নামে কিন্তু একটা ইয়া হয়, আপনি জানেন সেটা, হ্যাঁ একটা সিরিয়াল হয়, এখানে রিপ্রেজেন্টেশনটা দেখেন আপনি। জি জি আমি দেখেছি, এখন লয়ারদেরকে অনেক অন্যরকম ভাবে তুলে ধরেছে, সম্মানের একটা অনেক উঁচু উঁচু স্থানে নিয়ে গিয়েছে এই সিরিয়ালের। আপনি লয়ারদের মধ্যে কিছু খারাপ নাই সেটা না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি তো অ্যাজ এ হোল হলিস্টিক ভাবে সবাইকে খারাপ একটা তকমা দিতে পারেন না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমরা আসলে এই সব প্রোগ্রামের মাধ্যমে যে নাটক সিনেমা বলছি, অনেক সময় আমরা এরকম করে ফেলি যে একটা চিত্রায়নের মাধ্যমে পুরো ওই অংশটাকে, ওই মানুষগুলোকে, ওই অঞ্চলটাকে, ওই পেশাগুলোকে যেন
কোণঠাসা করে ফেলি বা তাদেরকে একবার হেয় করে ফেলি, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় সবার যারা কর্তৃপক্ষ আছেন এই তারা একটু লয়ার হিসেবে কনসার্ন হওয়ার সুযোগটা হচ্ছে যে আমার বাবা কিন্তু আমাকে, আমি ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম, আমার বাবা কিন্তু জি আমাকে ল পড়তে বলছে, ইউনিভার্সিটি লন্ডন থেকে আমি ল কমপ্লিট করি, ল জি প্রফেশনে নিয়ে আসছে। এখন বিষয় হচ্ছে নিয়ে যে আপনি যদি আইন পরিবারের একজন হন, আপনি যদি একজন লয়ার জি হন, ল টিচার হন, আপনার জি সন্তান কি এই নাটকটা দেখার পর লয়ার হওয়ার জন্য কোনো আগ্রহ ফিল করবে কিনা, আপনার মোরাল অবশ্যই করবে ইন্টেলেকচুয়াল না। স্ট্যান্ডার্ডটা কি নামায় ফেলছে কিনা নাটকটা? চমৎকার চমৎকার, এটা কিন্তু এটার প্রভাবটা পারিবারিক সামাজিক, শুধু যে পেশাজীবী পর্যায়ে পড়বে তা না, এটার প্রভাব কিন্তু সামাজিক এবং পারিবারিক আপনি আপনি সর্বক্ষেত্রেই। শিশুর উপর মনস্তাত্ত্বিক ভাবে প্রভাব পড়ে এই ধরনের কোনো জি নাটক সিনেমা কিন্তু আপনি বানাইতে পারবেন না। আপনার আইন সেটা এক্স্যাক্টলি আপনাকে সেটাই দেয় না। এক্স্যাক্টলি, এবং ওটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় আপনার এই আজকে আমাদের সামনে টক শোতে হাজির হয়ে সাহসিকতার সাথে সব প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আপনি তুলে ধরেছেন আপনার বর্তমান অবস্থা, ওটার জন্য ধন্যবাদ। তো আপনি আজকে অনুষ্ঠান শেষ করার আগে কি কোনো বিষয় এই মামলা সংক্রান্ত বা এই মানহানি বিষয়ে বা আপনার নিজের কোনো বিষয়ে যদি কথা বলতে চান সংক্ষেপে আপনি বলে বিদায় নিতে পারেন। জানি ভাই। আমি যেটা হচ্ছে যে আমি আশা করবো এজ এ লয়ার যে যেহেতু এটা আমাদের প্রেস্টিজিয়াস প্রফেশন এবং হার্ড আর্ন একটা গাউন, এটা কিন্তু সহজে যে কেউ কিন্তু পড়তে পারে না। অনেক জি পড়াশোনা করে অনেক ত্যাগ তিতিক্ষার পরে এই জিনিসটা আপনি অর্জন করেন, এটার অবমাননা, আপনার প্রেস্টিজিয়াস প্রফেশনের অবমাননা। আমি চাইবো যে বাংলাদেশের সব লয়ার যারা একদিনের জন্য ল প্রফেশনে এসেছেন তারা সবাই আমার পক্ষে থাকবেন, আমি সেটা আশা করি। আমি মনে করি ল প্রফেশন যারা ল পড়েছে তাদেরও থাকা উচিত, যারা আইন পড়েছে তাদেরও তাদেরও থাকা উচিত। তো এই ক্ষেত্রে আমরা শুভকামনা করি জনাব রফিকুল ইসলাম হুসাইনি, আপনি লড়াই এগিয়ে যান এবং এই যে আইন পেশার প্রতি সম্মান বজায় রাখার জন্য যে আপনি লড়াইয়ে নেমেছেন, এই লড়াইয়ের সাথে আশা করি সবাই দলমত নির্বিশেষে সকল মানুষই আপনার সাথে সমর্থন জানাবে এবং আশা করছি আপনি এই লড়াইয়ে জয়লাভ করবেন। তো আপনার জন্য শুভকামনা থাকলো। আবার হয়তো অন্য কোনো টপিক নিয়ে আমার এই আড্ডায় খাতা টক শোতে আবার আপনার সাথে দেখা হবে। তো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকুন, ধন্যবাদ। শুভরাত্রি, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকের যে টক শোটি আমরা করেছি মূলত মানহানির যে মামলা আইন, যদিও শব্দ বিভ্রাটের কারণে প্রথম দিকে আমরা হয়তো আমাদের অডিয়েন্সরা একটু বিরক্ত বোধ করেছেন, অনেক পরিষ্কার শুনতে পাইনি, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের অতিথি আমাদের সাথে পরিষ্কারভাবে অডিও ভিডিও সেশনে যুক্ত হয়েছেন। তো আমরা কিন্তু এই আজকের টক শোতে কি জানতে পারলাম, কি শিখতে পারলাম, কি বুঝতে পারলাম যে মানহানি বিষয়টা কিভাবে হয়। মানহানি বিভিন্ন কথার মাধ্যমে, উক্তির মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে, যে কোনো প্রকাশনার মাধ্যমে হতে পারে। এবং এই মানহানিটার জন্য বিদ্যমান আইনও আছে এবং আইনের উপর ভিত্তি করে উনি মামলা করেছেন। এখন দেখা যাক আদালতের বিচারাধীন অবস্থায় আছেন, এই মামলার রায় কি হয়। তো সেই রায় আশা করছি আমাদের আইন পেশার সম্মান পুনরুদ্ধার হবে এবং পেশাজীবীদের মান সমুন্নত রেখে আদালত বিবেচনা করবেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।